আসছে, যার বয়স 10 বা 12 ছিল, তার ধরেন 25, 26 বা 30-এর মধ্যে হয়েছে। তো তারা তখন আওয়ামী লীগকে দেখেছে, আওয়ামী লীগকেই কম্পেয়ার করেছে, আওয়ামী লীগেরই অনেক দোষ ত্রুটি সামনে আসছে। কিন্তু তারা যে বিএনপি কেমন করে বা জামাত কেমন করে, তারা কি করতে পারে সুযোগ পেলে, এই বাস্তবতা তারা কিন্তু বিগত 21 মাস ধরে জীবনের কঠিন বাস্তবতা দিয়ে দেখছে। যারা একসময় জুলাই আন্দোলন করেছে, তাদের সাপোর্ট দিয়েছে নিরঙ্কুশ ভাবে, তারাও প্রতি মুহূর্তে পদে পদে এই অন্যায় অনাচার, এই ভ্রষ্টাচারের মাধ্যমে তারা কিন্তু ভুক্তভোগী হয়েছে। অনেক ক্ষেত্রে এটা শত শত হাজার হাজার উদাহরণ তারা দেয়া যাবে। তারাই লাইনে দাঁড়িয়েছে, তারাই কষ্ট করে, তাদের পরিবারই চিন্তায় শিকার হয়ে, তারা নিজের চিন্তায় শিকার হচ্ছে, হত্যাযজ্ঞের শিকার হয়েছে, নিরাপত্তাহীনতায় ভুগেছে। তারাই বলেছে আমরা ভুল করেছি। আমি একটা ছোট এক্সাম্পল দিই, আপনি ইমির কথা ধরেন না, ইমি এগিয়ে জুলাই যোদ্ধা হিসেবে বলেন। তো সে যখন মুক্তিযুদ্ধের পক্ষে কথা বললো, যে যুদ্ধটা মানে যে আপনার যাকে যুদ্ধ বলা হয়েছিল সাধারণ কোটা আন্দোলন দিয়ে, সাধারণ চাকরি আন্দোলন, সেই আন্দোলনে যখন বলা হয় যে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, ঠিক আন্দোলন পরবর্তী সময় যখন আপনার মুক্তিযুদ্ধকে বঙ্গবন্ধুকে টার্গেট করে ধুলাই নিষেধ দেওয়ার জন্য রিসেন্ট পার্সন চাপার চেষ্টা করা হলো, তখন কিন্তু এই যে ইমিদের মতো যারা আছেন, ওদের মাথা আকাশ ভেঙে পড়ছে যে আমরা কি করেছি, আমরা প্রতারিত হয়েছি। ওরা কিন্তু 5ই আগস্ট বিকালেই বুঝতে পেরেছে, সন্ধ্যায় বুঝতে পেরেছে আমরা প্রতারিত হয়েছে, আমাদের সর্বনাশ হয়ে গেছে। সেটা বুঝতে পেরে যখন ওরা আবার কথা বলা শুরু করলো, ওদেরকেই শুধু মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলার জন্য, বঙ্গবন্ধুর পক্ষে কথা বলার জন্য ওদেরকে মাসের পর মাস জেলে রাখা হচ্ছে। তো ওরা কিন্তু এই ভুলটা বুঝতে পারছে। তো এখন এই যে পার্থক্যটা ধরতে পারছে, আপনি যে কোনো ইকুয়েশনে বলেন। আমি একেবারে একটু অনেক কঠিন সত্য দিয়ে বলি, ধরেন যে দুর্নীতি কথা বলা হয়, দুর্নীতির বিষয় বলা হয়, অনেক উন্নয়ন করেছে, অনেক দুর্নীতি হয়েছে বা এরকম কিছু। তাহলে দুর্নীতি ধরেন যে বিগত 1 থেকে 6 বিএনপি জামাত ছিল টানা 5 বার চ্যাম্পিয়ন, অর্থাৎ 200 দেশের মধ্যে প্রথম, ফার্স্ট, ভেরি ফার্স্ট। সেখানে তো ক্রমে ধাপে ধাপে আওয়ামী লীগ এসছে, 12, 13, 14, 15-তে নিয়ে গেছে, ধাপে ধাপে উন্নতির দিকে নিয়ে গেছে। একবার তো হয়নি, কিন্তু এটা করেছে। যদি 14 বা 15তম হয়ে থাকে, তাহলে ফার্স্ট আর 15-এর মধ্যে দিয়ে এই যে 14 জন ব্যবধান, এটা তো ক্রমান্বয়ে হয়েছে। সুতরাং আপনি কম্পেয়ার করেন বা যেভাবে দেখেন না কেন, এমন কোন একটা সেক্টর এই তরুণ প্রজন্মের, স্মার্ট আলট্রা প্রজন্মের এমন একজন ছেলেকে বা মেয়েকে আপনি জিজ্ঞেস করেন, আপনি অফ দ্য রেকর্ড জিজ্ঞেস করেন, নিরপেক্ষ বা দলীয়, যে হ্যাঁ এমন একটা জায়গা দেখাও যেখানে আওয়ামী লীগের চেয়ে, আওয়ামী লীগ শাসনামলের চেয়ে বিএনপি বা জামাত শাসিত ইউনিস গভর্নমেন্ট তারা ভালো করেছে। একটা একটা সেক্টর তারা দেখাতে পারবে না, বলতে পারবে না। শিক্ষা, স্বাস্থ্য, আপনার চিকিৎসা, এনিওয়্যার, আপনার আইন শৃঙ্খলায় যে কোথায় একটা উন্নতি অথবা পজিটিভলি একটা কিছু হয়েছে। আপনার একটা বলা হচ্ছে আওয়ামী লীগ সরকার সবচেয়ে বেশি ঋণ নিয়েছে, আওয়ামী লীগের বলা হচ্ছে 80% ঋণ নিয়েছেন, 95% উন্নয়ন তো আওয়ামী লীগ করেছে, কাজ করেছে, এবং সেটার জন্য তো দেশকে ভুগতে হয় নাই, চেক এন্ড ব্যালেন্স করা হয়েছে। তো সকল সেক্টরে এই যে আপনার গোলাম মোল্লা রনি সাহেব বললেন যে এখন ডনগিরি প্রকাশটা চলছে, শিশু সন্ত্রাসীদের দৌড় চলছে, আওয়ামী লীগ সময় কেউ ছিল না, এগুলো তো মানুষ দেখে নাই। আওয়ামী লীগ সময় হামে কেউ কোনো বাচ্চা মারা যায় নাই। হ্যাঁ, আজকে পাঁচজন মানুষ জলাতঙ্কের রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। তো এরকম আমাদের শুনি নাই যে টিকার অভাবে, আপনার র্যাবিস ভ্যাকসিনের অভাবে মারা যাচ্ছে। আজকে আপনাকে একটা নিউজ দিই, আজকে একটা নিউজ দিতে চাই, যে বিগত বিগত 4 মাস যাবত জেলা উপজেলা হাসপাতালগুলোতে র্যাবিস ভ্যাকসিন, সরকারি হাসপাতালে র্যাবিস ভ্যাকসিনের সরবরাহ নাই। হাজার হাজার মানুষ যারা কুকুর বিড়ালে কামড়ে বা আক্রান্ত হচ্ছে, তারা ভ্যাকসিন পাচ্ছে না, বাইরে থেকে কিনতে হলো, সেটা অনেক চড়া দামে, এবং সেখানেও পর্যাপ্ত নাই। আজকে 5 জন মারা গেছে। সো এরকম আরো চলবে, সামনে সাপে কামড়ে মারা যাবে। তো এখানে জীবনের ন্যূনতম নিরাপত্তা নাই। ভালো থাকা তো আপনার দূরের কথা। একসময় আওয়ামী লীগের সময় বলা হতো যে মাছ মাংসের স্বাধীনতা চাই, তো মাছ মাংসের স্বাধীনতা খোঁজা মানুষ কিন্তু এখন বলতেছে ভিক্ষা চাই না, কুত্তা সামলা। বর্তমান পরিস্থিতি হচ্ছে এইটা, কিছু লাগবে না, আমাদের বাঁচার অধিকারটুকু চাই। সেই জায়গাটা চলে এসছে। সুতরাং আমি এটুকু বলবো যে না, এই বিএনপি একটা নির্বাচন করার কথা বলছেন, তারা এসে আসলে ন্যূনতম কোনো ধরনের ইতিবাচক পরিবর্তন হয় নাই, বরং আরো লেজগবরে হয়েছে, সেই পরিস্থিতি রয়েছে। এবং এখান থেকে আসলে আর ভালো কিছু আশা করা, এটা আসলে উলুবনে মুক্ত ছড়ানোর মতো, বা অরণ্যের রোদন, এবং সেটা ন্যাচারালি আমরা দেখতেই পাচ্ছি। কথা বলেছেন আপনি, আমাদের চিরাং কথা বলেছেন, প্রত্যেকটি ঘটনা এটা চাক্ষুষ সাক্ষী। আমি এই ঘটনাগুলো নিয়ে আপনার সঙ্গে আবার আপনার কাছে ফিরবো, কারণ হচ্ছে গিয়ে যে ঘটনাগুলো আমি উল্লেখ করছি, প্রত্যেকটা ঘটনা বলা যায় যে আপনার ঘরের যারা, আপনার ঘরের সদস্য, আপনার ঘরের সদস্যদের উপরে হামলা মূলত। কারণ ছাত্রলীগ তো আসলে আপনাদের ঘর,
তো আপনার ঘরের এটা তো আমাদের যারা একান্নবর্তী পরিবার। সেখানে আমি সেটা এটুকু অ্যাড করি, আজকে যে ঘটনা ঘটেছে, যখন একটা গণতান্ত্রিক দেশে যখন একটা গণতান্ত্রিক অধিকার জন্য কথা বলে, যেটা আমাদের সংবিধান প্রদত্ত মত প্রকাশের স্বাধীনতা, সেই জায়গাটা যখন আপনাকে সরাসরি মত করা হচ্ছে, সাধারণত মনে হয় এটা ইকো হচ্ছে আপনার এখানে, একটা কোনো সামথিং ইকো হচ্ছে, কারণ আমি আমার কথাটাকে ডাবল শুনতে পাচ্ছি। তো যেটা বলছিলাম যে এই ঘটনাগুলো কন্টিনিউয়াস চলছে, এবং তবে আমি এটুকু বলি যে যারা এই ঘটনা করছেন তারা কিন্তু যেটা আমাদের সাদ্দামের কথা আমি খুব ক্লিয়ারলি বলতে চাই, বলেছিল যে জাস্টিস উইল বি সার্ভড অ্যাকর্ডিংলি, হ্যাঁ, এনশিওরড অ্যাকর্ডিংলি। এখানে যারা যে ঘটনাগুলো ঘটাচ্ছেন, যারা যেখানে যে ঘটনাগুলো দায়ী, প্রত্যেকটা ঘটনা ছোট থেকে বড়, যারা যারা ফৌজদারি অপরাধের সঙ্গে যুক্ত হয়েছেন, আমাদের প্রাণপ্রিয় নেত্রী তিনি কিন্তু একটা কথা ক্লিয়ারলি বলেছেন যে এই যে জুলাই আন্দোলনের নামে যারা সরাসরি রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র সংযুক্ত ছিল উদ্দেশ্যপ্রণীত ভাবে, এবং যারা ফৌজদারি অপরাধ যুক্ত হয়েছে, ওই দিন থেকে আজকে পর্যন্ত বাংলাদেশের যেখানে যে জায়গায় যারা ফৌজদারি অপরাধ যুক্ত রয়েছে, এখানে ফৌজদারি অপরাধ কখনো তামাদি হয় না। প্রত্যেকটি অপরাধ, ইচ অ্যান্ড এভরিওয়ান দে উইল বি কাউন্টেবল। এটা হবেই হবে, এটা কোনো আপনার পার পাওয়ার কোনো সুযোগ নাই। সুতরাং যারাই করছে তাদের এটি মাথা রাখা উচিত, এক মাঘে শীত যায় না। এবং এখানে আজকে যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছেন, তাদেরও কিন্তু ভাই এই দেশে থাকতে হবে, তাদের পরিবার আছে, তারা মানে তারা তো দিচ্ছেন না, আমরা তাদেরকে রেসপেক্ট করে বলছি যে আপনারা যে ঘটনা ঘটছেন, আপনার সঙ্গে ওই জাস্টিসটা কিন্তু আপনি পাবেন, ন্যায় বিচারের স্বার্থেই এটা হইতে হবে। একেবারেই তাই, এবং বিফোর ইউ লিভ মনে রেখে তাদের আগানো উচিত। আমি একটু রুকসান আহমেদ মেহেবি আপনার কাছে যেতে চাই। রাব্বানি ভাই যে পয়েন্টটা নিয়ে কথা বলছিল, ওই যে বিভ্রান্ত হওয়ার যে পয়েন্টটা, যে অনেকে বিভ্রান্ত হয়েছিল এবং তারা এখন বর্তমানে মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়াবার কথা বলছে। আচ্ছা, মেহেবি আপনার কি মনে হয় যে একটা প্রজন্ম বা হয়তো বা দুইটা প্রজন্ম হতে পারে যারা মুক্তিযুদ্ধ বিমুখ হয়ে উঠেছে, আমাদের মানে কি বলে আপাত দৃষ্টিতে মনে হয় জুলাইতে তাদের যে অবস্থান ছিল সেই জায়গাটা দেখে মনে হলো যে বোধহয় একটা বড় অংশ মুক্তিযুদ্ধ বিরোধী হয়ে গেছে। এটা কি ইতিহাস থেকে তারা যে কি বলে যে মুখ ফিরিয়ে নেওয়ার মতো একটা ব্যাপার? এটা কি ইতিহাস না জানার ফল, নাকি আমরাই আসলে আমাদের যে পরবর্তী প্রজন্ম তাদেরকে মুক্তিযুদ্ধের উত্তরসূরি হিসেবে গড়ে তুলতে ব্যর্থ হয়েছি? মানে এদের মস্তিষ্ক বিকৃতিটা কিভাবে হলো এবং এখানে জামায়াতের মতো দলগুলা কিভাবে তাদের ভলাইটা করলো? আপনার কি মনে হয় এই বিষয়টা? ধন্যবাদ। সর্বপ্রথম আমি বলতে চাই, আমি একজন ফরিদপুর জেলা যুব মহিলা লীগের কর্মী, মানে হচ্ছে আমার দেশরত্ন শেখ হাসিনার হাতে গড়া সংগঠন যুব মহিলা লীগের একজন ক্ষুদ্র কর্মী এবং সাবেক ছাত্রলীগ মহিলা সম্পাদিকা। যখন বিএনপি গভর্নমেন্ট ক্ষমতা ছিল তখন আমি রাজেন্দ্র কলেজ থেকে ইলেকশন করেছি, সালটা হচ্ছে 2003। সেই সময় বিএনপি জামাত ক্ষমতায় ছিল। আমি যেহেতু দুঃসময়ে বেড়ে ওঠা একজন ক্ষুদ্র কর্মী, আমি আসলে সুসময় থেকে তৈরি হইনি। তো আমি আমার সময়টা 2001, 2, 3 আমাদের প্রজন্মটা আমরা দেখেছি এই জামাতের ভয়াবহতা, এই বিএনপির তাণ্ডব, এটার নীরব সাক্ষী। আমরা যখন রাজনীতি করেছি আমাদের ভিতরে শিষ্টাচার ছিল, আমরা কিন্তু রাজনীতি করেছি, আমরা আমাদের এই যে আজকে আমাদের একটা বোন যুব মহিলা লীগ করে, তার অপরাধে একজন কর্মী, ক্ষুদ্র কর্মী শিল্পী আক্তার, যার একটা ছোট বাচ্চা আছে, সেই বাচ্চাটাকে নিয়ে কিন্তু জেলখানায় দেয়া হয়েছে, আপনারা সবাই দেখেছেন। আশ্চর্য ব্যাপার, আমরাও কিন্তু বিগত দিনে ক্ষমতায় ছিলাম, কিন্তু আমাদের সময় এই কাজটা কিন্তু হয়নি, ঘৃণিত কাজ যাকে বলে। এবার আসেন মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি আর বিপক্ষের শক্তি। আজীবনই আমাদের বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে আমাদের এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্যই আজকের এই স্বাধীন আকাশ, আজকে বাংলাদেশ নামক রাষ্ট্রে আমরা যে কথা বলতেছি, আজকে যে আন্দোলন হলো, আজকে জুলাই যোদ্ধারা, লাল লাল যোদ্ধারা যে লাল স্বাধীনতা পেল, সবকিছুই কিন্তু আমাদের বঙ্গবন্ধু জাতির পিতার অবদান। আজকে স্বাধীনতা এনে দিয়েছে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজকে সেই সময় থেকে আপনি দেখেন স্বাধীনতার সময়ও কিন্তু এই বঙ্গবন্ধুর কিন্তু বিরোধিতা করেছে। এই স্বাধীনতা যুদ্ধের সময় কিন্তু এক পক্ষ আছে যারা কিন্তু এই স্বাধীনতা চায়নি।
স্বাধীনতা যুদ্ধ যখন হয়ে গেছে, আমরা যখন স্বাধীন হয়ে গেছি, তারপরেও কিন্তু একটা পক্ষ ছিল যারা কিন্তু এই স্বাধীনতা কেন স্বাধীন হলো, তারা কিন্তু পাকিস্তানের সাথে আতাত করেছিল। এবং আপনাদের স্পষ্ট মনে আছে, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন কথা বলেছিল, আমাদের যখন খাবার আসতেছিল ওই জাহাজ, এই জাহাজ কিন্তু বঙ্গোপসাগরে ডুবাই দেওয়া হয়েছিল। এই ডুবাই দিছিল কারা? মানে কখনোই এই স্বাধীনতা জিনিসটা মানতে পারে নাই তারা, কিন্তু মারা যায় নাই, তারা কিন্তু এই দেশেই আছে। আমাদের স্বাধীনতার যারা শত্রু তারা কিন্তু রয়ে গেছে, এবং আমাদের জাতির পিতা কিন্তু তাদের ক্ষমা করে দিয়েছে। এটা হচ্ছে সবচাইতে বড় ব্যাপার, কারণ জাতির পিতা বাংলাদেশের মানুষকে ভালোবাসতেন, তিনি বাংলাদেশকে ভালোবাসতেন। এই যে যে স্বাধীনতার সপক্ষের শক্তি আর বিপক্ষের শক্তি, এই বিপক্ষের শক্তি যারা, তারা কিন্তু ছিল, তারা কিন্তু আছে, তারা কিন্তু জঙ্গি। এই যে আমরা বলি জঙ্গি, গুপ্ত, গুপ্ত বলে রেগে যায়। গুপ্ত মানে কি? তাদের কিন্তু সরাসরি সবার সামনে এসে বলার মতো কোনো সাহস নেই, তারা কিন্তু গুপ্ত ভাবে কাজ করে। আজকে দেখেন, আজকে আমাদের মসজিদ, মাদ্রাসা, সামাজিক প্রতিষ্ঠান, প্রেস ক্লাব, সমস্ত জায়গায় আপনি ভালো করে দেখেন, স্বাধীনতা বিরোধী শক্তি জামাত কিন্তু দখল করে নিয়েছে। বিএনপির ভাইরা বুঝতেছেন না, তারা মনে করতেছেন আমরা আগায় আছি, কিন্তু আপনি স্বাধীনতা বিরোধী শক্তিরা কিন্তু আগায় আছে, তারা কিন্তু সমস্ত কিছু দখল করছে। এবং আজকে এই যে যে আমাদের যে অবস্থা, আমাদের স্বাধীনতা বিরোধী যে চিন্তা ভাবনা যারা আমাদের জেনজিকে বোঝানো হয়েছে, আসলে তো এইভাবে হয় না। ডলারের বিনিময়ে ডলার খরচ করে কিন্তু আমাদের প্রথমে আমাদের নেত্রীর পাশে যারা আস্থাভাজন, যারা বিশ্বাসী, যারা সাংগঠনিক, তাদের বিরুদ্ধে প্রথমে প্রোপাগান্ডা ছড়াইছে। এই যে জামাত শিবিরা কিন্তু তারা কিন্তু একটু একটু করে এন্টিডোজ দিয়েছে। প্রথমে কিন্তু তারা আমাদের বড় বড় নেতাদের বিরুদ্ধে, যারা ধরেন অনেকের ভুল থাকতে পারে, যে অনেকের সাংগঠনিক যোগ্যতা কম থাকতে পারে, কিন্তু যারা আওয়ামী লীগ করে তারা তো আসলে দেশের জন্য আওয়ামী লীগ করে। আমাদের নেত্রীর আশেপাশে যারা আছে বিশ্বাসী, প্রত্যেকের বিরুদ্ধে তারা প্রোপাগান্ডা ছড়ায়, তাদের কিন্তু একটু একটু করে স্লো পয়জন দিয়ে সরানো হয়েছে। তারপরে কিন্তু সরাসরি অ্যাটাক করা হয়েছে আমাদের নেত্রীর উদ্দেশ্যে। এটা তো আমাদের ইসের কোঠা বিরোধী আন্দোলন ছিল না, আমরা সবাই কিন্তু টের পেয়ে গেছি। এই যে যারা লাল লাল স্বাধীনতা, যারা জুলাই যোদ্ধা ছিল, তারা কিন্তু সরে গেছে, তারা কিন্তু বুঝেনি যেটা আসলে কিসের যুদ্ধ চলতেছে, কি তরফে যুদ্ধ চলতেছে। আর আরেকটা জিনিস, মুক্তিযুদ্ধের চেতনায়, যে আসলে মুক্তিযুদ্ধের চেতনাটা আমাদের সময় ছিল, আমরা সিনেমা দেখতাম, ওই তোরা মানুষ হ, তারপর আরো অনেক অনেক সিনেমা ছিল আপনারা আমরা ছোটবেলায় দেখতাম, কান্না করতাম। আমরা ওই সমস্ত সিনেমা দেখে আমরা কিন্তু মুক্তিযুদ্ধকে ধারণ করতাম। আমরা দেখতাম মুক্তিযুদ্ধটা কিভাবে হয়েছে, 3 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে কিভাবে অ্যাটাক করা হয়েছে, কিভাবে বাড়িতে যায় হানা দিয়ে পাকিস্তানি আর্মিরা কি করছে, এটা কিন্তু সিনেমার মাধ্যমে আমরা দেখছি। তখন কি হয়েছে, আমাদের ছোটবেলা থেকে আমাদের ভিতরে জাগ্রত হয়েছে মুক্তিযুদ্ধ। কিন্তু একটা টাইমে আসে দেখেন আপনি, ওই যে মোস্তফা সরোয়ার ফারুকের মতো লোকরা, তারা কিন্তু সিনেমার জগতে এসে আপনি দেখেন ইতিহাস বিকৃত করা শুরু করে দিল। তারা আসলে ঢুকছে আসলে সুই হয়ে, তারা কিন্তু কাজটা করছে স্লো পয়জনিং দিছে। তারা কিন্তু ইতিহাস বিকৃত আস্তে আস্তে করছে, সিনেমাটাকে আপডেট করছে। আপডেট করতে যায় কি করছে, ওই যে পাকিস্তানিদের বেশভূষা চেঞ্জ করছে, তারপরে আগের যে ঘটনাগুলা যে পাকিস্তানিরা কিভাবে করতো, এইগুলা না করে তারা সিনেমাগুলো করা শুরু করলো আপডেট ভার্সনে। আসলে তারা একটা প্ল্যান নিয়ে বাংলাদেশে ভিতরে আগাইছে, যে আমাদের যে অপশক্তি, আমাদের যে স্বাধীনতা বিরোধী শক্তি, তারা তো আসলে বসে নাই। স্বাধীনতার পর থেকে তাদের চিন্তা, বাংলাদেশ কেন স্বাধীন হলো, কেন আমাদের নারীদের স্বাধীনতা থাকবে, আমরা তো নারীরা ঘরের ভিতরে থাকবো, আমরা হচ্ছে বোরকার নিচে থাকবো, আমরা কেন রাস্তায় বেরোবো, আমাদের কেন স্বাধীনতা থাকবে। আর ইসলামের নামে তারা কি করবে, অপপ্রচার করে আজকে ইসলামকে তারা পুঁজি করে বাংলাদেশকে তারা আস্তে আস্তে কোথায় নিয়ে যাবে, জঙ্গির দিকে নিয়ে যাবে। এটা তাদের প্ল্যান করে আজকে স্বাধীনতাকে কি করছে, আমাদের নতুন প্রজন্মর কাছে স্বাধীনতাকে তারা সেইভাবে করে ধারণ করতে দেয় নাই। আমাদের ভিতরে যেভাবে ধারণ হয়েছে, আমরা যারা 99-এর ব্যাচ, আমরা যারা 90 দশকের, আমরা যেভাবে স্বাধীনতাকে ধারণ করি, আমরা যেভাবে মুক্তিযুদ্ধকে জানছি, এটা হচ্ছে আমাদের ভিতরে বীজ বপন হয়েছে। এই ব্যর্থতা শুধু ওই জামাত বিরোধীদের বলবো না, জামাত যারা তারা দেয় না, আমার এটা আমাদেরও আছে ব্যর্থতা, এই ব্যর্থতা আমাদের। আমরা এটা আসলে আমাদের জাতিগত ব্যর্থতার একটা, এটা আমি সবসময় জাতিগত ব্যর্থতা বলি, যে মুক্তিযুদ্ধ বিমুখ হয়ে যাওয়া প্রজন্ম,
এটা দায় আসলে কোনো রাজনৈতিক দলের উপরে বর্তায় না, এটা মূলত জাতিগতভাবে যারা নিজেকে মুক্তিযুদ্ধের পক্ষের বলে দাবি করি, জামাতের মতো পাকিস্তানপন্থী গোষ্ঠীগুলোকে বাদ দিয়ে যারা নিজেকে মুক্তিযুদ্ধের পক্ষের বলি, আমাদের প্রত্যেকের দায়, প্রত্যেকটা মানুষের দায় আমাদের পরবর্তী প্রজন্মকে মুক্তিযুদ্ধের সপক্ষে ধরে রাখতে না পারা। আমি মেহেদী আপা আপনার কাছে আবার ফিরছি, আমি একটু আপনার কাছে এই সূত্রে একটু যেতে চাই। এই যে মোস্তফা সরোয়ার ফারুকীর নামটা এখানে উঠে আসলো, যেই লোক হিজবুত কানেক্টেড বলে বহুল প্রচারিত এই তথ্যটা, এবং এর মতো লোকগুলোকে আমরা দেখেছি আওয়ামী লীগ শাসন আমলে আওয়ামী লীগের মানে একদম উপর মহল থেকে তৃণমূল পর্যন্ত প্রত্যেকটা জায়গায় তারই কানেক্টেড ছিল, তারই সবচেয়ে বেশি সুবিধাভোগী ছিল। নগদের মতো প্রতিষ্ঠান, মোস্তফা সরোয়ার ফারুকীর যে ডানহাত বলে পরিচিত ইমেল হক, যিনি সেই সময় 21 আগস্ট গ্রেনেড হামলায় নিয়েও তিনি মুভি বানিয়েছিলেন তারেক জিয়ার অপকর্ম নিয়ে, নিশ্চয়ই ইতিবাচক একটা কাজ। নগদের মতো কাজগুলো, নগদের যত বিজ্ঞাপন থেকে ক্যাম্পেইন সব কাজগুলো করেছে ইমেল হক, এবং এই পুরো ইমেল হকের যে মানে প্রধান কাজগুলো আনতে হচ্ছে সরোয়ার ফারুকী, করতে ইমেল হক। এই যে প্রক্রিয়াটা, ধরেন আপনার কি মনে হয় আপনি পজিটিভ বাংলাদেশ, আপনার প্রতিষ্ঠানটা মানে আপনার যে সংগঠন, ওটা তো পজিটিভ বাংলাদেশ না? যদি আমি ভুল না করি, টিম পজিটিভ বাংলাদেশ, টিম পজিটিভ বাংলাদেশ। টিম পজিটিভ বাংলাদেশের ব্যাপারে আমি একটু মন্তব্য করতে চাই। সেটা হচ্ছে কি, রাজনৈতিক বলয়ের বাইরে গিয়েও আমি দেখেছি এটার একটা ভীষণ জনপ্রিয়তার জায়গা রয়েছে, গণমানুষের সঙ্গে সম্পৃক্ত থেকে কাজ করার জন্য, বা যারা বিপদগ্রস্ত মানুষ তাদের পাশে দাঁড়াবার জন্য এটা একটা ভীষণ ইতিবাচক গ্রহণযোগ্যতা রয়েছে সব জায়গায়। আমরা এই যে কালচারাল জায়গায় বলেন কিংবা এই ধরনের যে সাংগঠনিক কার্যক্রমগুলো, মানে রাজনীতির বাইরে গিয়েও যে মানুষের সঙ্গে সম্পৃক্ত হবার যে চেষ্টা, এগুলো আসলে কোথাও গিয়ে আমরা মনে হয় যে এই জায়গাটা পিছিয়ে ছিলাম ভীষণ ভাবে, আমরা এটা করতে পারিনি বোধহয়। রাজনৈতিক আমব্রেলার বাইরে গিয়ে আমরা নতুন কোনো আমব্রেলা তৈরি করতে পারিনি, যেটাকে আমরা শুধু মানবিক কিংবা আসলে আমাদের সম্মিলিত একটা কি যে প্রচেষ্টা বলা যায়, এরকম কোনো প্ল্যাটফর্ম দেখতে পাই না। আপনি কি মনে হয় না যে কালচারালি এই যে এদেরকে পুনর্বাসন করা, সরোয়ার ফারুকীর মতো লোকগুলোকে ব্যাকআপ দেয়া, পাশাপাশি কালচারাল অর্গানাইজেশন তৈরি করতে না পারা, মানবাধিকার অর্গানাইজেশন তৈরি করতে না পারা, এইটা কি একটা বড় ইম্প্যাক্ট ফেলেছে কিনা, আপনার কি মনে হয়? অফকোর্স এটা সরাসরি বললাম যেটা এখানে আমাদের ব্যর্থতা রয়েছে, আমাদের অবহেলা, উদাসীনতা, ব্যর্থতা অবশ্যই রয়েছে। এখানে একটা ফাইন লাইন তৈরি করা, হ্যাঁ, যে অ্যাটলিস্ট কেউ আসলে তার ব্যাকগ্রাউন্ডটা কি, তার কর্মকাণ্ড কি, তা সে মানে কোষ্টি পাথরের নিরেটে সে আসলে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি কিনা, সে বঙ্গবন্ধু কতটুকু ধারণ করে, আমাদের ইতিহাস ঐতিহ্য কতটুকু ধারণ করে, এই জায়গাটাই আসলে আমাদের জায়গাটি একটা দীর্ঘদিন দল ক্ষমতা থাকার কারণে একটা সব সেক্টরেই বিশেষ সুবিধা মানে বা একটা শ্রেণী তৈরি হয়েছিল, যে শ্রেণীটা একটা বলয় তৈরি হয়েছিল কর্পোরেট কালচারের মতো করে, যেখানে যে তারা তাদের সঙ্গে যারা কানেক্টেড, যারা ভালো সম্পর্ক বা তাদের সঙ্গে লিয়াজও মেনটেন করছে, তাদের থেকে তারা খাস বাংলা চামবাজি করছে, তাদেরকে তারা ফ্যাসিলিটেট করতো। এবং তারা বুঝতে পারতো এই মানুষগুলো এই প্রশংসা বা এই যে মানে চামবাজিটা পছন্দ করে, তখন তারা সেভাবে অ্যাপ্রোচ করতো এবং তারা সেটাকে খুব গ্রাসী গিলে আর তার ব্যাকগ্রাউন্ড কি, তার উদ্দেশ্য কি, বা তাকে আসলে কতটুকু আমি স্পেস দিব, এই জায়গাগুলো না চিন্তা করে তাদেরকে কাজ দেয়া বলেন, সুবিধা দেওয়া বলেন, তাদের মাধ্যমে কিছু পরিচালনা করা, এই কাজগুলো হয়েছে। এটা আমরা চোখের সামনেই দেখেছি। এবং আরেকটা বিষয় হচ্ছে যে প্রকৃত অর্থে আরেকটা মোটা দাগে আমার কাছে যেটা মনে হয়েছে, আমার একটা অবজারভেশন বলি, যে ধরেন অনেক মানুষ আছে যে স্বাভাবিক, যখন একটা মানুষ দল ক্ষমতা থাকে তখন কিন্তু অনেক ভুল হয়, এবং সেই ভুলগুলো যখন ছোটবেলায় পড়েছি আমরা নিন্দুকের বা সবার চেয়ে ভালো, তাহলে এই যে যারা ভুল, তখন যারা যে যাকে ভালোবাসে, আমি যদি আপনাকে পছন্দ করি, আপনার একটা জায়গায় ভুল হচ্ছে দেখে কিন্তু আমার উচিত আপনাকে বলা, ধরিয়ে দেয়া যে ভাই আপনার ভুল হচ্ছে। আমি যদি আপনার কেয়ার না করি তাহলে কিন্তু আপনাকে বলবো না যে শাহাদাত রাসেল কি করলো, আই ডোন্ট কেয়ার, হু কেয়ার, আমার দেখার দরকার নেই, ভুল করলে ভুল করুক। তো যে মানুষগুলো আওয়ামী লীগকে ওন করতো, ভালোবাসতো, অথবা 2008 সালে একদম নিরঙ্কুশ আবেগ অনুভূতি দিয়ে ধারণ করে ভোট দিয়েছে, যারা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি, রাজনীতি করে না, মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি বঙ্গবন্ধু ধারণ করে, সেই লেখক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক কর্মী, কবি, এই যে মানুষগুলা, ব্লগার, লেখক, এই যে আছে যারা কালচারাল সাইডের খুব স্ট্রং পয়েন্টে আছেন, সেই মানুষগুলো যখন আওয়ামী লীগের অনেক ক্ষেত্রে সমালোচনা করেছে, তখন সে অথবা একটা কর্মকাণ্ডে, আওয়ামী লীগের বলবো না, কোনো একটা কর্মকাণ্ডের বা, তখন সেইটাকে নেগেটিভলি সেটা দলের উপর নিয়ে বা সরকারের উপর নিয়ে, যে সরকার বিরোধী, এই আওয়ামী লীগ বিরোধী, এন্টি আওয়ামী লীগ, নিশ্চয়ই বিএনপির এজেন্ট, জামাতের এজেন্ট, অথবা বিএনপি জামাত, এইভাবে ট্যাগ দিয়ে অনেক ভালো মানুষকে দূরে সরিয়ে রাখা হয়েছে, যোগ্য মানুষকে তাদেরকে ডিটাচ করে দেওয়া হয়েছে, ডিজোন করা হয়েছে। এই কাজগুলো করার কারণেই এই সুবিধাবাদী মানুষগুলা তারা ঢুকতে পেরেছে।
এই সুই হয়ে আপা যে বলে সুই হয়ে ঢুকে ফাল হয়ে বেরোয়, সুই তারা কখন হয়েছে যখন আমরা একটা ফুটা রেখেছি, ওই ওই স্পেসে তারা ভ্যাকুয়ামটা দেখেছে যে সত্যি কথা আদর্শিক মানুষগুলো আস্তে আস্তে দূরে সরে গেছে আওয়ামী লীগ থেকে বাই দ্য ডিন্ট অফ টাইম। তখন তারা এসে এই ধরনের মানুষগুলা এখানে স্পেস নিয়েছে, জমিয়ে বসেছে, জমে ক্ষীর হয়েছে। এটা কিন্তু একদিনে হয়নি, ধীরে ধীরে আপনার সেই পিএম কার্যালয় বলেন, আপনার গণভবন বলেন, এবং এই যে অনেক সংগঠন তৈরি হয়েছিল, অর্গানাইজেশন তৈরি হয়েছিল আওয়ামী লীগের আশেপাশে, যেগুলো আসলে খুব ধা চকচকে লাল গালিচা মানে কার্পেটের অর্গানাইজেশন, খুব হাইপ করা, কিন্তু আসলে বেস ছিল না, বেস কম ছিল, আদর্শিক ভিত্তি কম ছিল, যেখানে রিয়েল পার্সন গুলো কম ছিল, যারা আসলে মুক্তিযুদ্ধ ধারণ করা ওই মানুষগুলো কম ছিল, তাদেরকে আমি আপনাকে একটু যুক্ত রাখার করতে চাই, সম্মান দিয়ে আনার স্পেসটা কম দেওয়া হয়েছে, এখানেই আমাদের একটা ব্যর্থতা রয়েছে। যুক্ত করে দিতে চাই একটু, আপনি বলুন, আপনাকে একটা জাস্ট আমি পয়েন্ট যুক্ত করে দিচ্ছি। আপনি যেই সংকটের কথা বললেন, যে কোনো একটা গঠনমূলক সমালোচনা করলো পার্টির, ধরুন আমি আওয়ামী লীগের কর্মী নই, আমি আওয়ামী লীগের সাধারণ ভোটার, এবং আমার জায়গা থেকে আমি বিলিভ করি যে যখন আওয়ামী লীগ ক্ষমতায় রয়েছে তার কোনো কাজ যদি আমার কাছে মনে হয় যে দেশের জন্য কিংবা মানবাধিকারের জন্য কিংবা কোনো কিছু জায়গায় কনফ্লিক্ট তৈরি করছে, এই কাজটা বোধহয় এই কাজটা করা উচিত না, সেটা সমালোচনা করাটাকে আমি আমার দায়িত্ব মনে করি, এবং আমি গত 15 বছর 100% ইউ শুড ডু দ্যাট। আপনি যদি ভালোবাসা করা উচিত আপনার। এরকম আমার মতো ধরনের অজস্র মানুষ রয়েছে যাদেরকে সেই সময় শিবির ট্যাগও দেওয়া হয়েছে। রাইট, এটা ভুল করেছে, যারা করেছে তারা ভুল করেছে। কথাটা কেন বলতে হচ্ছে, আজকে এসে দাঁড়িয়েও, এই দুঃসময়ে দাঁড়িয়েও, ধরুন আমি দেখতে পাই অনেক সময় ধরুন গোলাম রাব্বানির মতো ফিগারকেও বিভিন্নভাবে বিতর্কিত করবার চেষ্টা করা হয়। আমার নামে দুদিন আগেও একটা ফেক একটা স্ক্রিনশট বানিয়ে সেটা শেয়ার করা হলো, সাদা আওয়ামী লীগ বিরোধী কিছু একটা প্রতিষ্ঠা করার চেষ্টা। এবং আমি আপনাকে একটা জায়গা আমার অভিজ্ঞতা থেকে বলি, গত 2 বছরের যে অ্যাক্টিভিজম, সেই জায়গাটায় সম্ভবত 5 তারিখের পরে যারা একেবারে শুরুর দিকে কাজ শুরু করে তার মধ্যে আমি বোধহয় একজন হব হয়তো বা প্ল্যাটফর্ম। না আমি দেখেছি, আমি তো আপনার সঙ্গে শুরু থেকে কানেক্ট আছি, আমি তো দেখেছি। তো তারপরে এসে ওই সময় অনেক সময় লাইভ হতো যখন আমরা গেস্ট পেতাম না, কথা বলবার মতো মানুষ পেতাম না, লাইভ ক্যান্সেল হয়ে যেত। কারণ আসলে আমি সেই জায়গাটাকে রেসপেক্ট করি, প্রত্যেকে তার জীবন নিয়ে আসলে ভয়ঙ্কর আতঙ্কের মধ্যে ছিলেন সেই সময়টায়, সেটা নিয়ে কোনো মানে আমার অবজেকশন নেই। কিন্তু যখন বিভিন্ন কমিটির প্রসঙ্গ এলো, যখন হয়তো বা একটু আনুপাতিক ভাবে মনে হলো যে একটু বোধহয় এই মুহূর্তে আগের চেয়ে বেটার নিরাপদ রয়েছে কেউ কেউ, তখন তারা বেরিয়ে এসে অন্যদের চরিত্র হওয়ার চেষ্টা করতে শুরু করলো সেই পূর্বের মতোই। কেউ আওয়ামী লীগার, কেউ আওয়ামী লীগার না, বা কাকে জামাত ট্যাগ দেওয়া যায়, কাকে আওয়ামী বিরোধী ট্যাগ দেওয়া যায়, ট্যাগের রাজনীতিটা এখনো বন্ধ হয়নি। রাব্বানী ভাই, এটা নিয়ে আপনি কি বলবেন? না না, আমি অ্যাবসলিউটলি এটা নিয়ে আমি কথা বলবো। আমি এটা হয়তো পরবর্তী আরো ইলেভেনটি বলতাম, এখনই আমি জিনিসটা ক্লিয়ার করছি। এটা হচ্ছে দেখেন যে আমি একটা মানে জুলাইয়ের মধ্যবর্তী একটা ঘটনার কথা বলি। যখন আপনার 15 জুলাই 16 জুলাই যখন আপনার ঢাকা কলেজের আমাদের ছাত্রলীগ কর্মী সবুজ আলীকে নির্মমভাবে হত্যা করা হলো। যদি আপনি শহীদ বলেন, জুলাই আন্দোলনের প্রথম শহীদ কিন্তু আমাদের ছাত্রলীগের কর্মী সবুজ আলী, ঢাকা কলেজ। যখন ওকে হত্যা করা হলো তখন আমি এক নেত্রীকে একটা টেক্সট করলাম, জানালাম যে নেত্রী এরকম এই হয়েছে, ঘটনা আমাদের করণীয় কি। মানে তখন কিন্তু খুব একটা ইয়া অবস্থা, মানে মুখোমুখি যুদ্ধাঙ্গী সব জায়গায়। নেত্রীকে আমাকে ক্লিয়ারলি তিনি বললেন যে স্পষ্ট ভাবে যে এটা কোনো আন্দোলনকারী করে নাই, সাধারণ শিক্ষার্থীরাও করে নাই, এইটা এখানে পূর্ব থেকে পরিকল্পনা করে যারা বিএনপি জামাত যারা আছেন, যে মৌলবাদী সন্ত্রাসীরা আছেন, ওরাই ঘটনা ঘটিয়েছে, মানে পরিস্থিতি খারাপ করার জন্য। সুতরাং কোনো উস্কানিতে পা দেওয়া যাবে না, শাহবাগ যাও, এখানে গিয়ে অবস্থান নাও, তোমরা মানে ধৈর্য ধারণ করো, পরিস্থিতি সামাল হলে সবগুলো আমরা দেখবো, কারা জড়িত তাদের বিচার হবে। তো তিনি কিন্তু একেবারে স্পষ্টভাবে বুঝিয়ে দিলেন যার যেটুকু দায় আছে, মানে অর্থাৎ এখানে ক্লিয়ার করলেন। আরেকটা তিনি এর পরও বহুবার বলেছেন, যারা প্রোফাইল লাল করেছে, যারা আন্দোলনে গিয়েছে বুঝে না বুঝে, তাদের কারো প্রতি তার কোনো রাগ ক্ষোভ অভিমান নেই। স্পষ্ট কথা যে এখানে যারা ম্যাটিকুলাস ডিজাইনের সঙ্গে কানেক্টেড, উদ্দেশ্য প্রণোদিত ভাবে ষড়যন্ত্র করেছে তারা, এবং যারা সরাসরি ফৌজদারি অপরাধ, এই যে পুলিশ হত্যা বলেন, সাধারণ জনগণকে স্নাইপার দিয়ে হত্যা করা, 7.62 রাইফেল বুলেট আনা, আপনার রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ধ্বংস করা, মেট্রো রেল বিডিও ভবনে আগুন দেয়া, যারা পরবর্তী স্বীকারোক্তি দিয়েছে। হ্যাঁ, আপনার ধরেন যে এই যে আপনার সিরাজগঞ্জের এনায়তপুরে যে একেবারে থানায় আক্রমণ করে বিনা উস্কানিতে একটা গ্রুপ গিয়েছে বাইরে টহলে, এই সুযোগে আপনার পুরো থানা আক্রমণ করে সবাইকে হত্যা করা, যাত্রাবাড়ি থানা সবাইকে হত্যা করা, এগুলো তো কোনো ভাই আন্দোলনের পার্ট না। তো এই যে কাজগুলো যারা করেছে তাদের বিচার হবে,
তারা কেউ পার পাবে না। ঠিক যেমনি ভাবে আপনার বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার দীর্ঘদিন পর হয়েছে, যেভাবে আপনার মানে স্বাধীনতা বিরোধীদের বিচার হয়েছে, সেই ভাবে মানবতার বিরুদ্ধে অপরাধ হয়েছে, সেই ভাবে এদেরও হবে। 5, 10, 15, 20, 30, 50 হোয়াট এভার ইট টেকস, এটা হবেই হবে, এটা কোনো মানে যদি কিন্তু নাই। তাহলে নেত্রীর কথা স্পষ্ট যে তাদের বিরুদ্ধে তুমি তোমার অবস্থান রাখো, কিন্তু যারা বুঝে না বুঝে ওদের মেটিকুলার ডিজাইনে বিভ্রান্ত হয়ে, কারণ এমন ভাবে ডিজাইনটা করা হয়েছিল, বিভ্রান্ত হওয়াটাই স্বাভাবিক অবশ্যই। এবং শুরুতে এই আন্দোলন বড় হওয়ার ক্ষেত্রে আমাদের তো অনেক দায় আছে ভাই, এটা তো আমরা একাধিকবার বলেছি, এটাকে আরো বেটারলি হ্যান্ডেল করা যেত। হ্যাঁ, তো সেই জায়গাটা থেকে আমাদের অবশ্যই রিজিড পয়েন্ট না থেকে অবশ্যই যারা এখন অনুধাবন করছে, ভুল বুঝতে পারছে, বা এই যে বিগত 21 মাসের অজাগর দেখে যারা বুঝতে পারছে না আওয়ামী লীগ ভালো ছিল, বেটার ছিল, আগেই ভালো ছিলাম, আমরা এখন ভুল করেছি, সর্বনাশ হয়ে গেছে, এই অনুভূতিটা বোধ যাদের আছে তাদেরকে মোস্ট ওয়েলকাম করতে হবে, তাদের প্রতি সফট হতে হবে, তাদেরকে পজিটিভলি অ্যাপ্রিসিয়েট করতে হবে, তাদের যে কোনো এই প্রতিবাদকে, অন্যায় প্রতিবাদকে আমাদেরকে ধারণ করতে হবে। বা যার যেটুকু, এবং সবচেয়ে বড় কথা কি, তারা তো আওয়ামী লীগ করতে আসে না, আপনাকে বলে নাই যে ভাই আমি ভুল করেছি, আমাকে এখন আওয়ামী লীগের একটা পদ দিয়ে দেন, আমাকে অমুক জেলা সভাপতি করে দেন। তাদের চাওয়া এটা না, তারা দেশকে ভালোবেসে গিয়েছিল, মনে করেছিল সমাজের নাটক করলে দেশে ভালো হবে, সাপোজ দেশে একদম পিওরলি দেশকে ভালোবেসে গিয়েছিল, কিন্তু পরবর্তী বুঝতে পেরেছে না এটা ঠিক হয় নাই। আজকে আমি একটা ছেলে, আমি দেখলাম, আমি একটা নাম বলি, জহির রায়হান নামে একজন এক ভাইকে দেখলাম, সে লাল করেছিল, তো আজকে তার একটা দেখলাম সে 5 আগস্ট বিকালে সে লিখেছে না আমাদের সর্বনাশ হয়ে গেছে, এরকম একটা পোস্ট শেয়ার করেছে। তো এরকম উপলব্ধি অনেকেরই হয়েছে, 2-4-5 দিনের মধ্যে বুঝতে পেরেছে, অনেকে আর পরে বুঝেছে। তো আলটিমেটলি তাদেরকে আবার খোঁচাখুচি করে, গোতাগুতি করে এ শিবিরে জামাত, নো, ইটস নট দ্য রাইট ওয়ে, এটা করা যাবে না, এটা নেত্রীর নিষেধ আছে। আপনি নেত্রীর চেয়ে বড় আওয়ামী লীগের হবেন না, তার চেয়ে বড় আওয়ামী লীগের ভাব দেখায়েন না যে আপনি 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 আওয়ামী লীগের ঠিকাদার না, কেউ আপনাকে ঠিকাদার হতে বলে নাই, এটা অনেকেই করছে, আমি কারো নাম বললাম না, অনেকেই কাজটা করছেন। যারা করছেন তারা আওয়ামী লীগের বন্ধু নয়, তারা প্রতিক্রিয়াশীল, তাদের সঙ্গে কিন্তু ওই যে জামাত হেফাজতের যারা উগ্রবাদী আছেন, প্রতিক্রিয়াশীল সকল গোষ্ঠীতেই থাকে, তারা কিন্তু অলমোস্ট একই পাল্লায়। এই প্রতিক্রিয়াশীল গোষ্ঠী আমার দরকার নাই। আওয়ামী লীগ একটি প্রগতিশীল উদারপন্থী দল, সবাইকে ধারণ করে, এবং আওয়ামী লীগ গণমানুষের দল। আমি আবার বলছি যে আওয়ামী লীগ, আওয়ামী মানে কিন্তু গণমানুষ, সুতরাং আওয়ামী লীগ মানে গণমানুষের লীগ, গণমানুষের দল। সুতরাং এখানে সবাইকে আওয়ামী লীগ করতে হবে না, কিন্তু আওয়ামী লীগ বাংলাদেশ সৃষ্টি করেছে, আওয়ামী লীগ সবাইকে ধারণ করবে। আওয়ামী লীগ যেমন সবাইকে ধারণ করে, তার শত্রুকেও ধারণ করে, পুরো বাংলাদেশকে ধারণ করে, তেমনি ভাবে তাদেরকে ধারণ করতে হবে। একে ওকে ট্যাগ দিয়ে, মানে এই দুঃসময়ে এসে আপনি 5 জন মিলে আওয়ামী লীগ করবেন, এটা কোনো লিমিটেড কোম্পানি না। সুতরাং এই জায়গা থেকে, এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। এটা আমি আবারও সবার উদ্দেশ্যে বলছি, যারা আজকে এই লাইভটা শুনছেন আছেন, ক্লিয়ার কথা যে নেত্রীর কথা স্পষ্ট, সুতরাং তার চেয়ে বেশি বড় আওয়ামী লীগ সাজেন না। এই ধরনের উগ্রবাদী একে ওকে ট্যাগ দিয়ে কাবা ছোড়াছড়ি করা নিজেদের মধ্যে, হ্যাঁ আপনি ঠিক আছে, আমি অনেক সমালোচনা করি, আমাকে যদি মনে হয় যে আমার দলের ভালোর জন্য, ইতিবাচক পরিবর্তনের জন্য কোনো সমালোচনা করলে বা কোনো কিছু বললে, কোনো একটা দুর্বলতা ধরিয়ে দিলে, পয়েন্ট আউট করলে, সেটা বুঝতে, ধরতে বা দলকে ফিরতে, ঘুরে দাঁড়াতে সুবিধা হবে, সাপোর্ট করবে, সেই জায়গাটা আমি করবো। কিন্তু উদ্দেশ্য প্রণীত ভাবে আমার একটা খোঁচাখুচির কারণে আমার একজন অ্যাক্টিভিস্ট কমে যাবে, একজন আওয়ামী লীগ থেকে দূরে সরে যাবে, আওয়ামী লীগ সম্পর্কে ভুল ধারণা পোষণ করবে, নো, আই ক্যান সাপোর্ট ইট, এটা হতে পারা যাবে না। সুতরাং এই খোঁচাখুচি করা যাবে না, দ্যাটস ইট। হ্যাঁ, গঠনমূলক সমালোচনা আসলে আমি খুবই কমই দেখতে পেয়েছি, গঠনমূলক সমালোচনা যে আচ্ছা গোলাম রাব্বানীর এই কাজগুলো খারাপ, এই কাজগুলো সংশোধন দরকার, এটা হলে দলের জন্য ভালো হবে। এই যে মানে হয় না যে সমালোচনা, কখন সমালোচনার ভাষা পড়লে বোঝা যায় আপনি কি বন্ধু হিসেবে বলছেন নাকি শত্রুতা করে বলছেন। তো আসলে প্রত্যেকটা সমালোচনা একজন শত্রু আরেকজনকে তীর ছুটছে, এখানে কোনো সংশোধনের সুযোগ নেই, আপনার ব্যাপারে কোনো তথ্যপাত্র উল্লেখ নেই। মানে এটা আমি এক্সাম্পল আপনাকে বলছি আর কি, যারাই করছে, যার বিরুদ্ধেই করছে, প্রত্যেকের বিরুদ্ধেই, মানে কোন রকম যুক্তি ছাড়া, তথ্য প্রমাণ ছাড়া। আমি জানি না আসলে কেন করছে এবং এটা দ্বারা কি ফায়দা হাসিল করতে চাচ্ছে। মেবি আমি আপনার কাছে এটা অনেকটা মানসিক রোগ, আমি সুপিরিয়র, আমি আওয়ামী লীগার, আমি আসলে আওয়ামী লীগ, এই যে এটা একটা মানসিক রোগ আমার মনে হয়। এই নিজেকে বড় প্রমাণ করার চেষ্টা, অন্যকে ভেজাল প্রমাণ করার চেষ্টা, এই দায়িত্ব তো আপনাকে কেউ দেয় নাই। হ্যাঁ, এই দায়িত্ব থেকে আপনি নিয়েন না, অন্যকে জাজ করার দায়িত্ব আপনি নিয়েন না। হ্যাঁ, অন্তত আমার ফেসবুক আইডিতেই যারা যুক্ত রয়েছে তাদের মধ্যে মিনিমাম 25 থেকে 30 জনকে আমি ফেসবুকে পোস্ট দিতে দেখেছি বিভিন্ন সময়ে, যে 5 তারিখের পর আমি সর্বপ্রথম অনলাইনে আওয়ামী লীগের পক্ষে কথা বলতে শুরু করেছি। মিনিমাম 30 জন এরকম স্ট্যাটাস বিভিন্ন সময় দিয়েছে।
তো আমি জানি না 30 জনের মধ্যে কে সহি আর কে ভুল। যাই হোক, এই না, প্রশ্নটা এটা আমাদের তোমাদের জাজ আসলে করার দরকার নেই। যার যেটুকু, আমার কথা খুব লাভ, Right. এটা ফাইন লাইনটা হচ্ছে সাধারণ ভাই, যার যেটুকু অংশ এই মুহূর্তে আওয়ামী লীগের জন্য, দলের জন্য ইতিবাচক হবে, আমাদের জন্য ভালো হবে, এটা আমরা নিব, অ্যাপ্রিসিয়েট করব। আর যার যেটুকু মনে হবে যে না এখানে সমস্যা আছে, এটা তো উদ্দেশ্য ভিন্ন, ওটুকু আমরা এড়িয়ে যাব, জাস্ট এড়িয়ে যাব। এই জাহিরগুলো যারা করে রাব্বানি ভাই, তারাই মূলত কাদা ছোড়াছুড়িগুলোর মধ্যে জড়ায়। কারণ যখন আমি আদর্শ থেকে করবো, তখন কাউকে দেখানোর কিছু নেই আমি কতটুকু করেছি। আমি করেছি আমার জন্য, রাইট, আমার দেশের জন্য, আমার দেশের জন্য। রাইট, আমি গোলামকে দেখাতে বাধ্য নই আমি কবে থেকে কি করেছি, আমি বাধ্য নই। যখন এক্স্যাক্টলি। আমি আদর্শ থেকে করবো, আর যখন আমার মনে হবে যে আমাকে বিজনেস করতে হবে, তখন ডেফিনেটলি আমি আপনাকে ডেকে ডেকে বলবো যে আমি এটা করেছি, আমি এটা করেছি। আচ্ছা, আমি একটু মেবি আপনার কাছ থেকে আপনার কাছে যাচ্ছি। সেটা হচ্ছে আপনাকে নিয়ে ভীষণ ইতিবাচক কিছু কমেন্টও দেখলাম আপনার আন্দোলন সংগ্রাম নিয়ে। আপনার সহযোদ্ধা যারা রয়েছে তারা লিখছেন, এবং আমি নিজেও জানি 18 থেকে 20টার মতো বোধহয় বড় প্রোগ্রাম আপনারা আয়োজন করেছিলেন। আপনার সঙ্গে আরো যারা যুব মহিলা লীগে রয়েছেন তারাও ছিলেন আপনার সঙ্গে। তো এই দুঃসময়ে বসে আপনি মামলা মোকদ্দমার মধ্যে বসে ঢাকায়, ফরিদপুর ছেড়ে ঢাকায় এসে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। আপনি কি একটু আমাকে বলবেন যে এই সময় এসে আন্দোলনগুলো করবার ক্ষেত্রে সবচেয়ে বড় সংকটটা কোথায় ফেস করছেন? জামাত নাকি বিএনপি না পুলিশ? মানে কোন দিক থেকে, নির্বাচনের আগের প্রেক্ষাপটে এবং আজকের প্রেক্ষাপটে মানে কোনো তফাৎ পাচ্ছেন কিনা? আন্দোলন সংগ্রামের বাধা কারা দিচ্ছে বেশি এই সময় এসে আপনাদেরকে? ধন্যবাদ ভাইয়া। আমরা এই পর্যন্ত যে রাব্বানি ভাই যে কথা বললো তার উদ্দেশ্যে কিছু বলি আগে। ভাই, যারা আওয়ামী লীগ করে, যারা আসলে প্রকৃত আওয়ামী লীগার, তারা আসলে পদ পদবীর লোভ কখনোই করে না। আজকে আমি আপনার এই প্ল্যাটফর্মে এসেছি, আমাকে আজকে আপা বললে ডাকছেন। আজকে আমাকে জন্ম দিয়েছে আমার বাবা মা, কিন্তু আজকে যে আমাকে আনছেন, আজকে আমি ফরিদপুর জেলার অমুক তমুক এটা দিয়েছে একেবারে, আমি শুধু আওয়ামী লীগ করি। দেশরত্ন শেখ হাসিনা আমাকে হয়তোবা চিনে না, হয়তোবা আমার সম্পর্কে জানে না, কিন্তু আমি অতীতে 2001 সাল থেকে আমার রাজনীতির বয়স 30 বছর, আমি যে পরিশ্রম করেছি তার জন্য কিন্তু আমি ছাত্রলীগ মহিলা সম্পাদিকা হয়েছিলাম। আমি রাজেন্দ্র কলেজে যখন ইলেকশন করি অনেক বিএনপি দ্বারা আমি আঘাতপ্রাপ্ত হয়েছি। তার বিনিময়ে আমি শুধুমাত্র আমার সিভিটা দিয়েছিলাম ওই যুব মহিলা লীগের যখন কমিটি হয়। অনেক সমস্যা, অনেকের অনেক টাকাওয়ালা লোকজন, অনেকের অনেক তদবির, কিন্তু আমার কোনো তদবির ছিল না। আমার একটা পোস্টার, 2003 সালের একটা পোস্টার, ছাত্র মিলনায়তন সম্পাদক রুকসান আহমেদ মেহেবী, ওই পোস্টারটা আমি দিয়েছিলাম। আমাকে কিন্তু ফরিদপুর জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক করেছিল। আমি এই কথাটা বলতেছি, রাজপথ কখনো বেইমানি করে না। আপনি কর্মকাণ্ড করবেন, আপনি কর্ম করবেন। কে করলো, কি করলো, আমি আওয়ামী লীগের জন্য কি করলাম, সেটাই আমার সবচেয়ে বড় পরিচয়। আমার কিছু মানুষ আছে যারা শুধু সমালোচনা করতেই পছন্দ করে, অমুক কি করলো তমুক কি করলো, কিন্তু আসলে যারা সমালোচনা করে তারা সমালোচনা করতেই পছন্দ করে, তারা কাজ করতে স্বাচ্ছন্দ্য ফিল করে না। আমরা যুব মহিলা লীগের এক ঝাঁক যে কর্মীরা দেখেন, আমরা 13ই মে আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে প্রথম আমরা ফ্যাসিস্ট ইউনিসের বিরুদ্ধে এমবি কানিজের নেতৃত্বে, তিনি হচ্ছেন যুব মহিলা লীগের 1 নং জয়েন্ট সেক্রেটারি, তারও আগে কিন্তু অনেকেই আছে, মানে তার উপরের লেভেলের নেতারা, কিন্তু দেখেন এমবি কানিজ কিন্তু সে নেতৃত্ব দিচ্ছে। সে আমাদের প্রথমে কিন্তু আমরা 7-8 জন ছিলাম, আমাদের 7-8 জনকে সংঘবদ্ধ করে সে কিন্তু দুঃসাহসিক একটা ভূমিকা নিছে। যেই টাইমে জয় বাংলা স্লোগান দিতে মানে অপরাধ, এমন একটা সময় 13ই মে আমরা ফ্যাসিস্ট, এবার একটু শোনা যাচ্ছে মনে হয়, আমরা তখন ঝাড়ু মিছিল করি। 1981 সালে 8ই মে আমাদের দেশরত্ন শেখ হাসিনা নিউজ উইককে বলেছিলেন, জীবনে ঝুঁকি নিতে হয়, জীবন মৃত্যুকে ভয় করলে জীবন তার মহত্ব হারায়। আমি বারংবার পড়ি, আমি অনেকবার করে পড়ি। আমার কিন্তু বাবাও বড় নেতা না, আমার স্বামীও বড় নেতা না, আমার শ্বশুরও বড় নেতা না, আমি তৃণমূল থেকে আসছি। আমি একজন ছাত্রলীগের একজন কর্মীর থেকে আজকে আমার এই উঠে আসা, আমার ভিতরের থেকে জাগ্রত হয়েছে যে আমি কি করব, আমার কি করা উচিত। আজকে যে আমার বাবা মা আমাকে জন্ম দিছে, কিন্তু আমার তো পরিচয়টা দিচ্ছে আমার জননেত্রী শেখ হাসিনা। নামের আগে যে সালাম পাই, যে সম্মান পাইছি, যে চলাফেরা করছি, বহাল তবিয়াতে চলছি, যেভাবে যতটুকুন করি, এটা তো বিশাল ব্যাপার। তো ঋণ তো আমার আছে শেখ হাসিনার কাছে, শেখ হাসিনা আপার তো ঋণ আমার কাছে নাই। তো আমি একজন ক্ষুদ্র কর্মী, একজন মফস্বলের
মেয়ে হয়ে আমি কি করেছি, এমবি কানিজাপা আমাদের যুব মহিলা লীগের সাহসী অগ্নিকন্যা, যাকে আমি আইডল মনে করি, সে কি তা আমার দেখা দরকার নাই। আমি দেখেছি সে প্রথম জয় বাংলা স্লোগান লিখেছে দেয়ালে। আমি আবেগে আপ্লুত হয়ে আমি চিন্তা করছি আমার কিছু করতে হবে। আমি তাকে নক দিয়েছি মেসেঞ্জারে, কানিজাপা আমি আপনার সাথে কিছু করতে চাই। সে আমাকে লুফে নিছে। তো আমার কথা হচ্ছে ভাই, কাজ করতে হবে। আমাদের এখন সমালোচনা করার, আমাদের অমুক খারাপ তমুক খারাপ এটা না বলে আমাদের এখন চিন্তা করতে হবে কি, আমাদের দেশরত্ন শেখ হাসিনার মুক্তির আন্দোলনে আমরা এখন ক্রান্তি লগ্ন অতিক্রম করতেছি বাংলাদেশে। আমি যেহেতু নারী, আমি নারীদের কথাই বলবো। আজকে নারীরা সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে কোনো জায়গায় ভালো নাই। আজকে নারীদের কোনো স্বাধীনতা নাই। আপনি দেখেন এই ফ্যাসিস্ট ইউনিসের আমল থেকে এই পর্যন্ত নারীরা কত ধর্ষিত হয়েছে। 6 বছরের শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত আজকে কিন্তু ধর্ষণের শিকার হয়েছে। যেই বাংলাদেশ উন্নয়নের বাংলাদেশ ছিল, দেশের রত্ন শেখ হাসিনা একটা উন্নয়নের বাংলাদেশ তৈরি করছিল, যেটা তলাবিহীন ঝুড়ির থেকে বাংলাদেশকে একটা উন্নয়নের রোল মডেল তৈরি করেছিল। এখন সারা বিশ্ব দেখতেছে এটা হচ্ছে ধর্ষণের বাংলাদেশ। 6 বছরের শিশু, সেও ধর্ষণ হচ্ছে, তার বিচার কোথায়? তার কি বিচার হয়েছে? মানবাধিকার এখন কোথায়? বলেন, মানবাধিকার কর্মীরা এখন কোথায়? টক শোতে এসে গলা কই, গলা ফাটানোর লোক তো আমি দেখছি না। যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে তখন গলা ফাটায়, তারা অধিকার চায়। আজকে বাংলাদেশে কোন জায়গাটা স্থিরতা আছে? তেল নাই, গ্যাস নাই, আজকে বিদ্যুৎ নাই। আজকে যে পরিস্থিতি, আজকে বাংলাদেশের মানুষ 2 মুঠ ভাত খাবে, আজকে যে গরিব শ্রেণীর মানুষ, পেশার মানুষ, সেইটার কথা চিন্তা নাই। আজকে ঘামে শিশুরা মারা যাচ্ছে। আজকে দেখেন আপনি যে এইটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই, তারেক জিয়া যাচ্ছেন তার মেয়েকে নিয়ে, তার বউকে নিয়ে ঘুরতে। আজকে আপনার আমরা বলি যে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। কোথায় আপনার ভবিষ্যৎ? আজকে আপনারা বলতেছেন 500 শিশু মারা গেছে। এই 500 শিশু একটা আপনারা হাতে গড়ার সংখ্যা দেখতেছেন। এটা তো একটা সংখ্যা না। এটা কিন্তু একটা সংখ্যা না, এটা পরিসংখ্যান না, এটা কিন্তু একটা পরিবারের কান্না। আপনাকে বুঝতে হবে কেন এমন হবে। আমাদের দেশ ডক্টর শেখ হাসিনা, সে ক্রাইসিস ম্যানেজার কেন বলে? কোভিড তো আসছিল, কোভিডের সময় তো আপনারা আমরা সবাই দেখছি। আপনারা দেখেন কই আজকে সাধারণ জনগণ, কই আজকে ভদ্র সমাজ, কেন মুখ খুলতেছে না? কোভিডের সময় তো শিশুরা টিকা পাইছে, আজকে কেন আজকে কোভিডের সময় আমরা টিকা দিতে পারছি, অথচ দেখেন আমাদের দেশ ডক্টর শেখ হাসিনার যে ওই হামের যে আমাদের যারা হাম আমাদের দেশ আমরা যাদের দিয়ে আমদানি করতাম, সেই তাদের কাছ থেকে এই ইউনুস টাকার লোভে কি করছে, তাদের কাছ থেকে কেড়ে নিয়ে টেন্ডারের মাধ্যমে আরেকজনকে দেওয়ার চেষ্টা করছে টাকার লোভে। তাহলে আজকে খুনিকে বলেন, আজকে বাংলাদেশে কেন 59% নামে আসলো হামের টিকা, যেখানে 90%-এর উপরে থাকতে হবে হাম, যাতে মানে প্রাদুর্ভাবটা না বাড়ে। আজকে কেন এই যে আজকে শিশু মৃত্যু, আজকে কেন ভদ্র সমাজ, আজকে মানবাধিকার কেন চুপ, আজকে কেন অনেকের আসমান কাঁপতেছে না, আজকে কেন কান্না আসতেছে না, চোখের পানি? এই শিশু বাচ্চাগুলা কি বাচ্চা না? আজকে এই দায়ভারটা কে নিবে? ইউনূস সরকারকে নিবে নাকি বিএনপি সরকার নিবে? তো কাজ যদি করতে হয় ভাইয়া, আমরাই যে আপনি বলছেন প্রতিবন্ধকতার মুখে আসছে কিনা, ভাইয়া আমরা অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছি। আমরা মহিলা মানুষ, আমরা যে এক ঝাঁক মহিলারা রাজপথে নামছি, আমি মনে করি আমরা সাহসী আমরা সাহসী কর্মী, আমরা নেতা হইতে চাই না, আমরা কোনো নেতা না। আমরা দেখাই দিছি যে ইচ্ছা থাকলে আমাদের দ্বারা সম্ভব। মব দ্বারা আক্রান্ত হইতে পারতাম আমরা, আমরা পুলিশের দ্বারা আমাদের যদি পুলিশ ধরতো কিংবা আমাদের যদি মব করতো, তাহলে কি হইতে পারতো আমাদের? আমরা আমাদের প্রাণের ঝুঁকি নিয়ে আমরা টেকনিক অবলম্বন করছি। আমাদের পুলিশ, আপনি অবাক হয়ে যাবেন ভাই, ফরিদপুরে আমার নামে তো মামলা আছে ওই সন্ত্রাসী বিরোধী আইনে, এবং ফরিদপুরে নাশকতা করতে পারে কে সেই লিস্টে কিন্তু আমি আছি। কিন্তু তাই বলে কি ভয় পাবো? টেকনিক আছে তো, আমাদের তো কৌশলতা অবলম্বন করতে হবে। যুদ্ধের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে কৌশল। তা আমরা কৌশল অবলম্বন করছি প্রতি মুহূর্তে। আমরা কত বাসা পাল্টাইছি, আপনি অবাক হবেন। আমার ছোট একটা বাচ্চা আছে 5 বছরের, তাহলে 2 বছর আগে তার বয়স কত ছিল? তাকে নিয়ে বিভিন্ন জায়গায় রুটি কলা খেয়েছি, 3 বেলা ভাত খেতে পাইনি, 1 বেলা ভাত খেয়েছি। এমন একজনের বাসায় গেছি যার বাসায় ব্যাচেলার, আমার বাচ্চাটাকে নিয়ে চলে গেছি। আমার বাচ্চা ওই পাউরুটি আর কলা
খাইতো। বলছে মা শেখ হাসিনা আপা আসবে কবে, মা ফোন নাম্বারটা কি আছে, আমি একটু কথা বলবো, মা আমি কবে যাব ফরিদপুরে। আপনাকে বলতেছি এটা হচ্ছে কষ্টের কথা। এই কষ্টের কথা কেন বলবো সবার সামনে? এখন আমাদের তো কষ্ট থেকে শক্তি নিতে হবে। দেশরত্ন শেখ হাসিনা, তার উপর দিয়ে যা গেছে আপনি দেখেন। আমি একজন নারী হয়ে বলি, আমাদের দেশরত্ন শেখ হাসিনার অন্ত্রবাস নিয়ে যে বিদ্রুপ করা হয়েছে, বঙ্গবন্ধুর প্রতিকৃতির উপরে দাঁড়ায় যে সব তাণ্ডব করা হয়েছে, কোন সুস্থ মানসিকতার কোন মানুষ করতে পারে কিনা, এটা হচ্ছে মানে ভাবার ব্যাপার। বঙ্গবন্ধু তো শুধু আওয়ামী লীগের না, বঙ্গবন্ধু তো শুধু আপনার আমার না, বঙ্গবন্ধু তো সারা বাংলাদেশের। দেশরত্ন শেখ হাসিনা যা করছে, যে উন্নয়ন করছে, আজকে দেখেন বাংলাদেশ আপনি কোথায় যাবেন, কি উন্নয়ন নাই, কোন উন্নয়নের ছোঁয়া নাই। এলিভেটেড এক্সপ্রেস থেকে শুরু করে, পদ্মা সেতু থেকে শুরু করে, মেট্রো রেল, কি নাই বাংলাদেশে? আজকে যেই দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়ন করছে, তার অন্তর্বাস নিয়ে যখন বিদ্রুপ করা হয়, তখন মহিলা, আমি নিজেকে মহিলা ভাবতে পারি না, তখন মনে হয় আমি বাংলাদেশের একজন সচেতন নাগরিক, আমি আওয়ামী লীগের কর্মী না। মনে হয় যে না, আমাদের কিছু করতে হবে। যত প্রতিবন্ধকতা আসুক, কি হবে, প্রতিবন্ধকতা আসছে এবং আসবে ভবিষ্যতে, কিন্তু আমরা এমবি কানিজ আমাদের আলোর দিশারি হয়ে আমরা তার সাথে ছিলাম, এবং আমরা রাজপথে প্রতিনিয়ত প্রোগ্রাম করে যাচ্ছি, এবং ফেসবুকে একদিনের জন্য আমরা কিন্তু বসে নাই। প্রতিনিয়তই দেখছি মেবি আপা, এবং আপনাদের বিভিন্ন কর্মকাণ্ডগুলো, যেহেতু আপনারা দুজনেই আমার সঙ্গে যুক্ত রয়েছেন, এমবি কানিজের কথা বললেন, তিনিও রয়েছেন আমার সঙ্গে যুক্ত। আমি প্রচুর আপনাদের অ্যাক্টিভিজম গুলো দেখছিলাম। মেবি আপা, আপনার কাছে আবার ফিরবো। আমি একটু রাব্বানী ভাই আপনার কাছে যেতে চাই, সেটা হচ্ছে আমাদের যে আজকের টপিক, একটু সেই জায়গাটায় ফিরি। এই যে আন্দোলন সংগ্রাম, গত 2 বছরে আপনার যে অভিজ্ঞতা, যারা কাজ করছে, এবং দুই একটা জায়গায়, দুই একটা গ্রুপে আমিও আপনার সঙ্গে যুক্ত, এই কারণেই আমি এটুকু জানি যে তৃণমূলের সঙ্গে প্রতিনিয়ত আপনার একটা কানেকশন রয়েছে। 2 বছর অবজারভেশনের পর আপনার কি মনে হয়, আমাদের এই আন্দোলনকে আরো গতিবান করতে গেলে তাহলে আমাদের আর কোন ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে? এর মধ্যে অনেক বিষয় নিশ্চয়ই আপনি লাইভে বলতে পারবেন না, বা বলা উচিতও না আমি মনে করি, কিন্তু তৃণমূলকে এরকম কোনো কিছু কি বলবেন কিনা যে এই কাজগুলো করলে আসলে আন্দোলন আরো নিরাপদ হতে পারে এবং গতিও বাড়তে পারে আন্দোলনের? আপনার এরকম কোনো পরামর্শ আছে কিনা? ধন্যবাদ। আমি শুধু এটুকু বলবো যে তৃণমূলে যারা এখন এই বিগত প্রায় 21 মাস ধরে রাজপথে লড়াই সংগ্রাম করছে, প্রথম তাদের সবাইকে অন্তঃস্থলে ধন্যবাদ এবং স্যালুট জানাই। এরকম যিনি যেমন মাহবুব বললেন, যেরকম একটা মচ্ছন্নয় অবস্থায়, হ্যাঁ, উগ্রবাদী মানুষ মানে সমাজে যেখানে জীবন নিরাপত্তা নাই, সেখানে আসলে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়া যে কতটা দুষ্কর বা কতটা সাহসের কাজ, সেটা যারা আসলে রাজপথে যায়, মিছিলে যায় অথবা প্রোগ্রামে যায়, তারাই বলতে পারে এই অনুভূতিটা। তো সেই জায়গা থেকে বিগত দেখছেন করতে গিয়ে তাদের যে অভিজ্ঞতা হয়েছে, আমার মনে হয় যে এই অভিজ্ঞতা আমার চেয়েও তৃণমূল একদম ওয়ার্ড ইউনিয়নের কর্মীরও অনেক ক্ষেত্রে বেশি আছে, যে কি করতে হবে বা কিভাবে করতে হবে তারা জানে। কিন্তু তারপরেও কিছু বিষয় আছে, ধরেন এটা তো আসলে একটা মানে মানে সম্মিলিত প্রচেষ্টার একটা বিষয় আছে, আন্দোলনকে বেগবান করা বা আন্দোলনের নেক্সট স্টেজে নেয়া। তো আমি যদি একেবারে ওইভাবে বলি, একটা সিম্পল হিসেবে ধরেন যে বিএনপি জামাত তারা বিগত ধরেন 16-17 বছর তারা গভর্নমেন্টে ছিল না, তো তারা এই সময়টা ধরেন হাজার হাজার যদি বলি ঝুটিকা মিছিল তারা করেছে, বারবার তারিখ দিয়েছে, বলেছে ঈদের পরে আন্দোলন হবে, এই আজকে হচ্ছে, কালকে হচ্ছে, বা এই হচ্ছে, এইগুলো আমরা দেখেছি, এটা তো আমাদের চোখে হয়েছে না। হরতাল দিয়েছে, হরতাল দিয়ে 5 জন মিলে বসেছিল, 2 জন বসেছিল, একা বসেছিল, এরকম ঘটনা ঘটেছে। তো আমার জায়গাটা হচ্ছে যে বর্তমান দেশের যে প্রেক্ষাপট, যে অবস্থা, যে জনভিত্তি দাঁড়িয়েছে আওয়ামী লীগের, সেই জায়গা থেকে ওইটা কম্পেয়ার করা যাবে না। এখানে ধরেন 2 বছরের মধ্যে আজকে ধরেন ব্রাহ্মণবাড়ির একটা ছেলে, তাকে একসময় বহিষ্কার করা হয়েছিল, হ্যাঁ, স্বাধীন, লিওনাল স্বাধীন, ওর মধ্যে ছেলে যখন একটা এরকম সপ্রতিভ মিছিল করতে পারে, তাহলে বুঝতে হবে যে পরিস্থিতি কোন দিকে পজিটিভলি ইউটার্ন করছে। সেটাকে আমি বলবো যে প্রথমত মিছিল, হ্যাঁ মিছিল দরকার আছে, তবে এইরকম ঝটিকা মিছিল করে কিন্তু মানে শত সহস্র মিছিল করে কিন্তু আসলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা বা আওয়ামী লীগকে আবার পুনরায় তাদের স্বাভাবিক গতিপথে ফিরিয়ে নিয়ে আসা, এটা কিন্তু হবে না। ইটস নট গোনা হ্যাপেন। এটা আমাদেরকে একটা বাঁচার রসদ দিবে, আশা জাগাবে, একটা পজিটিভ ভাইব দিবে, আমাদের উপস্থিতি জানান দিবে জনগণের কাছে যে না, আওয়ামী লীগ কাজ করছে, চেষ্টা করছে, এটুকু হবে, এটুকু দরকার আছে।
সেই জায়গা থেকে আমি বলবো যে কথা আপা বলছিলেন যে কৌশল এবং প্রস্তুতি, আমার জায়গা থেকে একেবারে সিম্পল কথা, যে কোনো ঘটনার সফল ঘটনাতে হলে 90% প্রস্তুতি, কৌশল নিয়ে 90% প্রস্তুতি, আর 10% অনলি 10% হচ্ছে অ্যাকশন। 90% প্রিপারেশন, 10% অ্যাকশন। তো 90% প্রিপারেশনের জায়গাটা কিন্তু আমাদের অনেক ল্যাকিংস অবশ্যই আছে, সেগুলোকে আমাদের একটা কনসার্টেড এফোর্ট দেওয়া, দলীয় একটা এফোর্ট দেওয়ার বিষয় আছে, সেটা করতে হবে। আমি খুব সরলভাবে যদি বলি যে একটা মিছিল করতে হবে, তাহলে সেই মিছিলটা করলে ধরেন অ্যাটলিস্ট এমন একটা প্রিপারেশন রাখতে হবে, অবশ্যই আদারওয়াইজ মিছিল করার দরকার নাই। যে মিছিলে আপনি এমন ঝুঁকিতে পড়বেন যে 5 জন 10 জন আসলে একটা ধাওয়া দিল, অথবা যে কোনো একটা মব হলে আপনি সেখানে আপনার 2 জন 5 জন আক্রান্ত হয়ে যাবে, তারা অ্যারেস্ট হবে, এই আপনি প্রস্তুতি নেন, সময় নেন, ব্যাকআপ রাখেন অ্যাটলিস্ট, মানে অথবা ধরেন একজন আপনাকে কোন একজন নেতা বলেছেন তার নামে, তার পক্ষ থেকে একটা মিছিল করার জন্য, আপনি বলেন ঠিক আছে ভাই, আমরা সংগঠনের নামে আর একটু বড় আকারে বা আরো একজনকে নিয়ে আমরা বড় মিছিল করি, এক গ্রুপ না, এখন তো গ্রুপিং কিছু নাই, মিলে আমরা, আপনার গ্রুপ করলে 50 জন হবে, 50 জন একটা রিস্ক আছে এখানে, 100 হলে রিস্ক কম বা 200 হলে আরো কম, তাহলে আমরা ভাই 4 জন মিলে, আপনার 4 জনের গ্রুপ, 4 জন মিলে আমরা 200 জনের মিছিলটা করি, 200 জন করলে অ্যাটলিস্ট 20 জন আমরা সামনে পিছনে এই ব্যাকআপটা রাখি, যেন মিনিমাম লেভেলের আমরা প্রতিরোধটা করতে পারি, যেন ওরা চিন্তা করে যে না এখানে গেলে সমস্যা আছে। আপনি আপনি মানে জনগণের যখন স্বতঃস্ফূর্ত বা যখন মানে স্রোত আসে তখন কি হয়, চট্টগ্রামে যখন একটা নমুনা তো দেখতে পেলেন, এখানে যখন রাজপথে উদ্দাম ভাবে হাজার হাজার মানুষ একদম মুক্ত বিহঙ্গের মধ্যে যখন জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়েছে, পুলিশ তাদের গার্ড দিয়েছে, পুলিশ তাদেরকে যানবাহন সরিয়ে দিয়েছে, না সুন্দরভাবে তারা চলে যায়। তো দিস ইজ দ্য রিয়েলিটি। আপনার মানে ওই বাদ ঠেকানোর সাধ্য কারো নাই, শুধু ওটার জন্য যে প্রস্তুতি দরকার, আমি 4টা বিষয়কে আমি একদম মানে মোটা দাগে বলি। নাম্বার 1 হচ্ছে পরিপূর্ণ সাংগঠনিক সক্রিয়তা। সেই জায়গা থেকে আপনাকে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্র থেকে একেবারে ইউনিয়নের ওয়ার্ড পর্যন্ত আওয়ামী লীগ এবং 10টা সহযোগী অঙ্গ সংগঠন, প্রত্যেকটা সংগঠনকে যে কোনো ফর্মে, যে কোনো ফরম্যাটে পরিপূর্ণভাবে সক্রিয় এবং প্রস্তুত করতে হবে, এটার কোনো বিকল্প নাই। আপনি সেখানে ধরেন যে কমিটির কথা আসে, আপনি কোন জায়গায় ধরেন এমন প্রেক্ষাপট আছে সেখানে প্রেসিডেন্ট সেক্রেটারি কমিটি দেওয়া ডিফিকাল্ট, মানে সেখানে বাস্তবতায় আপনি সেখানে আহ্বায়ক কমিটি করেন, যদি আহ্বায়ক দেওয়া সম্ভব না হয় আপনি স্টিয়ারিং কমিটি করেন, আপনি শুধুমাত্র একটা সংগ্রাম পরিষদ করেন। ধরেন এখানে আমি ভাই আরো ঝামেলা আছে, আরো ইস্যু আছে, বাস্তবতা আছে, আপনি একটা সংগ্রাম পরিষদ করেন। কোন জায়গায় যদি আপনার মনে হয় যেখানে এই বাস্তবতা আছে সেখানে 500 জনের আমি অ্যাকুমুলেট করে আমি কমিটি করতে পারবো, আপনি 500 জন করেন। যদি কোনো জায়গায় মনে হয় ভাই 5 জনের বেশি সম্ভব না, এখানে 5 জন দিয়ে আমি এই বাস্তবতায় এখানে এই ওয়ার্ডে আমি করতে পারবো, আপনি 5 জন দিয়ে করেন। অর্থাৎ মঞ্চের সাধন কিংবা শরীর পাতন, বাই হুক অর বাই ক্রুক, আপনাকে পুরো বাংলাদেশকে একটা পরিপূর্ণ ইন্টারকানেক্টেড ওয়েল অর্গানাইজড সাংগঠনিক সক্রিয়তার মধ্যে নিয়ে আসতেই হবে। এবং এখানে আমি একটা কথা এখানে ওপেনলি বলছি, এটা এই সাজেশনটা আমি আগেও অনেকে বলেছি, আমার জায়গায় মনে হয়েছে আমার অভিজ্ঞতা থেকে যে এটা আপনার কেন্দ্রীয় আওয়ামী লীগ যে আছেন তাদেরকে জেলা ভিত্তিক দায়িত্ব ভাগ করে দিতে হবে। যদি মনে হয় যে না এই 81 জন দিয়ে ডিফিকাল্ট, তাহলে সেটাকে আপনার 201 করতে হবে অথবা 301 করতে হবে, করে প্রয়োজনে এটাকে জাতীয় কমিটি করতে হবে, জাতীয় কমিটির আকার নিয়ে আসতে হবে। আপনার মুক্তিযুদ্ধের সময় যেমন ধরনের সরকার 11টা সেক্টর ভাগ করা হয়েছে, আপনাকে প্রত্যেকটা জেলাকে একটা সেক্টর মনে করে ধরে জেলা ভিত্তিক দায়িত্ব ভাগ করে দেন। দেশরত্ন শেখ হাসিনার জেলা প্রতিনিধি হিসেবে তাকে দায়িত্ব দিয়ে দেন, 2 জন করে দায়িত্ব দেন, ভাগ করে দেন। ধরেন ঢাকা শহরে 50 থানা আছে, 50 থানায় আপনি ভাগ আছে 5টা থানা করে, আপনি 5টা থানাকে একটা জেলা ধরেন, ধরে আপনি 10 জন প্রতি 5 থানার জন্য 2 জনকে দায়িত্ব দিয়ে দেন। তারা কি করবে, তারা ওই জেলার বা ওই জায়গার ধরেন আগামী 6 মাসে ওইখানে যত সমস্যা আছে, সমস্যা অনেক আছে আমরা জানি, আপনার সাংগঠনিক নিষ্ক্রিয়তা আছে, তারপরে আপনার অনেক দুর্বলতা আছে, অনেক অবস্টাকলস আছে, আপনার প্রতিবন্ধকতার মানে আমি বলতে গেলে এগুলো আসলে পাবলিকলি বলা যায় না, অনেক কিছু আছে, আপনার ঐক্যের সমস্যা আছে, ইগো হাতে দ্বন্দ্ব আছে। তাহলে আপনি যখন একটা জেলা ভিত্তিক দায়িত্ব দিয়ে সিনিয়র যারা আছেন তারা বিভাগ ভিত্তিক দায়িত্ব থাকুক, মিড লেভেল এবং জুনিয়রদেরকে জেলা ভিত্তিক দায়িত্ব দেন, দিয়ে সমন্বয় করে এবার ওই জেলার আন্ডারে যতগুলো কমিটি আছে, জেলা কমিটি, উপজেলা কমিটি, ইউনিয়ন কমিটি, ওয়ার্ড কমিটি, প্রত্যেকটা সংগঠন সবগুলোকে আপনি সুন্দরভাবে আগামী 6 মাস সমস্ত পয়েন্ট বাই পয়েন্ট কোথায় কি সমস্যা, কোথায় কি দুর্বলতা আছে, আমাদের পরিপূর্ণ প্রস্তুতির জন্য, আন্দোলন সংগ্রামের জন্য কোথায় কোথায় হাত দিতে হবে,
এগুলোকে আমরা আপনারা বাছাই করেন। রোগটাকে সবার আগে তো আপনাকে জানতে হবে যে আমার রোগটা কোন জায়গায়, ডায়াগনোসিস করতে হবে। আপনি ডায়াগনোসিস উদ্যোগগুলা একটা সাংগঠনিক স্ট্রাকচারে নেন। হ্যাঁ, বিচ্ছিন্ন ভাবে কাজগুলো হচ্ছে। ধরেন ফর এক্সাম্পল 5,000 মিছিল হয়েছে, ধরলাম আমি, এই 5,000 মিছিল কিন্তু বিচ্ছিন্ন ভাবে এমন ভাবে হয়েছে, অমুক ভাই এটা করছে, তমুক ভাই এটা করছে। কিন্তু আপনি যদি ধরেন এখন সাংগঠনিক গুছাইয়া একযোগে 64 জেলায় 64টা মিছিল করেন, যদি একযোগে 500 উপজেলায় 500টা মিছিল হয়, অথবা এট টাইম ঢাকা শহরে 50 থানায় 50টা মিছিল হয়, অথবা 5,000 ইউনিয়নে 5,000 মিছিল হয়, 20 জন করে হোক, তাহলে কি হতো? সারা বিশ্বের কাছে, সমস্ত কূটনীতিক মহলের কাছে, আপনার জনগণের কাছে, প্রশাসনের কাছে, আমলা আর্মি সবার কাছে, সকল স্টেক হোল্ডার কাছে ক্লিয়ার একটা মেসেজ যাইতো যে আওয়ামী লীগ এখন অর্গানাইজড, ওয়েল অর্গানাইজড, এই জায়গাটা তৈরি হইতো। এই মেসেজটা কিন্তু আমরা এখন দিতে পারিনি। সো এই মেসেজটা দ্যাটস ভেরি মানে ইম্পর্টেন্ট এখানে আপনাকে, কারণ মাইন্ডসেট, জনগণের মাইন্ডসেট কি যে আওয়ামী লীগ নামলে কিন্তু আমরা নামবো, আমরা আমাদেরকে একটু গুছাই একটা প্ল্যাটফর্ম দেন, আমরা মৌমাছির মতো আমরা নেমে যাব। সেটা তো চট্টগ্রামে দেখেছেন, যেখানে নেতার একটা ইয়াতে জানাজার অনুষ্ঠানে গিয়ে তারা কিভাবে মানে উত্তম ভাবে তারা এই তাদেরকে যখন চেপে ধরা হয়েছে, তখন একটু তারা স্পেস পেয়ে তারা কিভাবে রাস্তায় নেমেছে। সুতরাং তাদেরকে স্পেস তৈরি করতে হবে, আপনাকে সাংগঠনিকভাবে করতে হবে, এর কোনো বিকল্প নেই। কারণ আওয়ামী লীগ দিন শেষে একটা রাজনৈতিক দল, রাজনৈতিক দলের প্রধান কাজ হচ্ছে তার সংগঠন সক্রিয় করা। বাস্তবতা হচ্ছে যে দীর্ঘদিনের সরকার থাকার সময় সরকার এবং দল মিলেমিশে এমন ভাবে একাকার হয়ে গিয়েছিল, সেখানে দলকে আর আলাদা করা যাচ্ছিল না, এবং দলকে যে মানে বিরাজনীতিকরণ করতে করতে এমন একটা জায়গা নিয়ে আসে, দলীয় যারা রাজনৈতিক পোর খাওয়া নেতৃত্ব তাদেরকে অবমূল্যায়ন করা হয়েছে। একজন জেলা আওয়ামী লীগের বা উপজেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি ওসির মূল্যায়ন বেশি, ওই থানার ওসির কেরানির মূল্যায়নটা বেশি ছিল অনেক ক্ষেত্রে। এমন বাস্তবতা আমরা দেখেছি, এমন জায়গাগুলো হয়েছে। ডিসিএস এই জায়গা থেকে আপনাকে সংগঠনগুলোকে অবশ্যই শক্তিশালী করতে হবে, সক্রিয় করতে হবে। রাজনৈতিক যারা আছে প্রকৃত অর্থে তাদেরকে আপনার সামনে নিয়ে আসতে হবে। যারা অভিমান করে দূরে আছে, কষ্টে মানে আছে, অনেক অভিমানী মানুষ আছে, দীর্ঘদিন রাজনীতি করছে, বঙ্গবন্ধুর সঙ্গে রাজনীতি করে আসছে। নবীন প্রবীণের সমন্বয় এমন একটা ব্যালেন্সড একটা সংগঠন করতে হবে, অভিজ্ঞতা এবং উদ্দীপনা মিলিয়ে, যেটাকে মানে কেউ রুখতে পারে না। সেই জায়গাটা নাম্বার 1। এর পাশাপাশি অনলাইন, ধরেন ফর এক্সাম্পল আমি আপনার কথা নিব, এটা এই পয়েন্টটা নিয়ে নিচ্ছি। সাংগঠনিক সক্রিয়তার পাশাপাশি অনলাইনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি এই মুহূর্তে ধরেন অনলাইনে অনেকেই কাজ করছে। ধরেন আমাদের সময় যারা 300 এমপি ছিলেন, যারা মন্ত্রী মহোদয় ছিলেন বা বড় নেতৃত্বে ছিলেন, আপনি তাদের তালিকা করেন করে 1 by 1 ধরেন 300 করে বিগত 3টে নির্বাচনে 300 এমপি ধরেন, 900 এমপি না হলে কিন্তু এবারে 500-600 এমপি ছিল, আপনার সংরক্ষিত মহিলা এমপি ছিল, হাজার খানিক তো এখানেই আছে। আপনি তার মধ্যে কয়জনকে আপনি অ্যাক্টিভ পাচ্ছেন অনলাইনে, কয়জন আপনি সরাসরি লিখছে বলছে? যারা জেলে আছে তাদের কথা বাদ, যারা মানে খুব বেশি সমস্যার মধ্যে আছে, এরপরে যারা বাইরে আছে তাদের মধ্যে আপনি কয়জনকে অ্যাক্টিভ পাচ্ছেন? তাদেরকে অ্যাক্টিভ করার জন্য কোন উদ্যোগ কি নেওয়া হয়েছে? তালিকা করে তাদেরকে কিন্তু ব্যাকএন্ডে গিয়ে আমার জানা মতে করা হয় নাই বা নাই, যে ভাই যার 50,000, 1 লাখ থেকে শুরু করে আপওয়ার্ডস 2, 3, 4, 5, 6 লাখ, 8 লাখ, 10 লাখ ফলোয়ার আছে, 20 লাখ ফলোয়ার আছে, এমনও আছে। 5ই আগস্টের পর থেকে তার মানে একটা দুইটা হঠাৎ পোস্ট করেছে, অথবা কেউ করেই না, এমনও আছে। নিষ্ক্রিয় কেন? কি কারণে? এটা তো একটা যুদ্ধের সকল ফ্রন্ট আপনার যদি অ্যাক্টিভ না থাকে, ঘোড়সওয়ার বাহিনী, তীরন্দাজ বাহিনী, পদাতিক বাহিনী, আপনার সকল ফ্রন্ট একযোগে যদি কাজ না করে আপনি যুদ্ধে কিভাবে জিতবেন? তাহলে আমার অনলাইন ফ্রন্টে আপনার আওয়ামী লীগের এখন মানে আওয়ামী লীগের কি কোনো সাংগঠনিক কোন ইয়ে আছে, অনলাইন কোন অর্গানাইজেশন আছে? বিএনপির তো আছে, জামাতের আছে, তা আওয়ামী লীগের নাই কেন? আওয়ামী লীগের সহযোগী অঙ্গ বা ভ্রাতৃপ্রতিম সংগঠন হিসেবে অনলাইন কেন্দ্রিক কোন স্ট্রাকচার নাই কেন? আমাকে এই প্রশ্নটার উত্তর কে দিবে? যারা কাজ করেছে বিগত মানে বছরগুলোতে, অনলাইনে দায়িত্ব নিয়েছিল, অনলাইনের আমরা হচ্ছি নেতা বা অনলাইনে আমরা হচ্ছি স্টেক হোল্ডার, তারা কি আমাকে এই প্রশ্নটা উত্তর দিতে পারবে? আপনি যদি বলেন যে বলা হয়তো 1.5 লাখ 2 লাখ সাইবার যোদ্ধা, আপনি এখানে 1000 খুঁজে পাবেন না। ঠক বাস্তে গাউজার, আপনি 1000 খুঁজে পাবেন না যারা আছে মানে আওয়ামী লীগ সময় তৈরি করা হয়েছে। 5ই আগস্টের পর থেকে কাজ করছে অধিকাংশ আমি দেখছি প্রাণের টানে এসে। আপনাকে তো, আপনি ধরেন কাজ করছেন শাহাদাত রাসেল, আপনাকে তো মানে ফ্যাসিলিটেট করে রেডি প্রিপেয়ার করা হয়নি, আপনি প্রাণের টানে বা আপনার উপলব্ধি থেকে আপনি এসে কাজ করছেন। তো এরকমই তো যারা এখন পেজ চালাচ্ছেন আওয়ামী লীগের পক্ষে, ভালো ভালো যারা মানে
বলার মতো ওয়ার্ক যারা করছেন তাদেরকে কেউ তৈরি করা হয়নি, তারা নিজেরা আসছে, তাদের ক্যাপাসিটি ক্যাপাবিলিটি হ্যাঁ দিয়ে তারা কাজগুলো করছে ভালোবেসে, আদর্শিক টানে, মুক্তিযুদ্ধের পক্ষে থাকার জন্য, এবং আপনার দেশের অবস্থা দেখা, বঙ্গবন্ধুকে অবমাননা দেখা তারা ভালোবেসে আসছে। ওকে, সো এখানে অন্য কারো ক্রেডিট নেওয়ার কোনো সুযোগ নাই। এই জায়গায় গেল অনলাইনটাকে আপনাকে অবশ্যই বুস্ট আপ করতে হবে। বলেন। লাইভের একেবারে শেষ পর্যায়ে আমি জাস্ট একটা প্রশ্ন যুক্ত করে দিতে চাই আপনাকে দিয়ে আমরা শেষ করতে হবে। আসলে আরেকবার চেয়েছিলাম যে আমরা হয়তো আমাদের আরেকজন অতিথির কাছে যাব, কিন্তু বোধহয় আজকের সময়টা পাবো না আমি মেবি আপনার কাছে যেতে। কিন্তু আপনার কাছে একটা প্রশ্ন রয়েছে আমার গুরুতর, সেইটা হচ্ছে গিয়ে যে এই যে আমরা যে লাইভ গুলো করি, আপনি আপনার কথাটাই কন্টিনিউ করেন, সেটা সঙ্গে একটু এই প্রসঙ্গটা যুক্ত করবেন। আমরা যে লাইভ গুলো করি সেই লাইভ গুলো ব্যাপারে অনেক সমালোচনা আমরা দেখতে পাই বিভিন্ন ভাবেই, বিশেষ করে যখন এই লাইভটা আসলে বাংলাদেশ আওয়ামী লীগের মতো একটা প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হয়, তখন ডেফিনেটলি তৃণমূল থেকে শুরু করে অনেক ধরনের অবজারভেশন থাকবে সেটা নিয়ে। সেটাকে আমি ব্যক্তিগতভাবে আমার জায়গা থেকে সাধুবাদ জানাই, কিন্তু গঠনমূলক জায়গাটা আমি এখনো চোখে পড়েনি যে এই কাজগুলো করলে আসলে আমাদের এই অনলাইন অ্যাক্টিভিজমটা আরো ভালো হতে পারে, তৃণমূলের আন্দোলনকে আরো ভালো করতে, মানে কি বলা যায়, যে উজ্জীবিত করতে পারে, বা যে কোনো ভাবেই হোক যে আমাদের লাইফ গুলো বা আমাদের অ্যাক্টিভিজম গুলো এই ওয়েতে নেওয়া উচিত, বা এই সংস্কার গুলো দরকার আমাদের, যে এগুলো করলে আরো ভালো হবে। আপনার দিক থেকে এরকম কোনো পরামর্শ কি রয়েছে যে কি করলে আসলে আমরা তৃণমূলের কাছে আরো বেশি কি বলে গ্রহণযোগ্যতা বলি, কিংবা তৃণমূলকে আরো উজ্জীবিত করতে পারি আমাদের কাজগুলো দিয়ে? যদি কোনো পরামর্শ থাকে আমাদের জন্য একটু। হ্যাঁ, অফকোর্স অনলাইন কেন্দ্রিক যদি আপনাকে অ্যাক্টিভিজমটা বুস্ট করতে হয়, বাড়াইতে হয়, সেখানে সব এই দুঃসময়ে এসে, কারণ একটা কথা আছে, ঠেকছি যে থায় শিখছি সেথায়, সংকট থেকে নতুন সম্ভাবনা দ্বার উন্মোচিত হয়। সো অনলাইন কেন্দ্রিক আওয়ামী লীগকে একটি সহযোগী অঙ্গ বা ভ্রাতৃপ্রতিম ওয়েল রিকগনাইজ সংগঠন দ্বারা করাতে হবে, একদম সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলা উপজেলা সেখানে ছড়াইতে হবে। সেটা মানে আওয়ামী লীগের পক্ষে বা মুক্তিযুদ্ধের পক্ষে বঙ্গবন্ধুকে ধারণ করে এই মানসিকতার যারা অ্যাক্টিভিস্ট আছে তাদেরকে নিয়ে কি ওয়েল স্ট্রাকচার্ড, হ্যাঁ, মানে ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ডে কাজ করে সবাইকে নিয়ে অবশ্যই একটা অনলাইন ভিত্তিক সংগঠন মানে দাঁড় করানোর কোনো বিকল্প নাই। আমার মনে হয় যে বুস্ট আপ করতে হয় কাজগুলাকে, কারণ আমরা তো ভাই জামাতের মধ্যে মাসে 6 কোটি টাকা দিয়ে কাজ করতে পারবো না, এটা আওয়ামী লীগের সঙ্গে যায়ও না, করবেও না। সুতরাং বেস্ট কোয়ালিফাইড পার্সন গুলাকে, এক্সপার্ট পার্সন গুলাকে খুঁজে খুঁজে এনে তাদেরকে একটা স্ট্রাকচারাল ওয়েতে রিকগনাইজ করে তাদেরকে দিয়ে এই কাজগুলোকে বুস্ট আপ করতে হবে। প্লাস আওয়ামী লীগ এবং যে সহযোগী অঙ্গ সংগঠন রয়েছে সেই সংগঠনগুলোতে অনলাইন কাজকে প্রায়োরিটি দিয়ে সেখানে তাদেরকে আলাদা, ফর এক্সাম্পল সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পাদক, সামাজিক যোগাযোগ মাধ্যম উপসম্পাদক, আপনি যদি জেলা উপজেলাতে প্রত্যেকটা সংগঠনে এসে পত্র যুক্ত করেন, কেন্দ্রে এই পত্র যুক্ত করেন, তাদেরকে নিয়ে আলাদা কোর কমিটি করেন, কেন্দ্রীয় আওয়ামী লীগে যদি এই পত্র যুক্ত করেন, তার সঙ্গে যদি ধরেন আগে অনেক আপনার 200-200-250 জন উপকমিটি হয়েছে, আপনি একটা সামাজিক যোগাযোগ মাধ্যম উপকমিটি কেন করেন না এখন পর্যন্ত? সামাজিক যোগাযোগ মাধ্যম উপকমিটি কেন নাই এখন, যেটা সবচেয়ে দরকার বেশি এখন, যেখানে আপনার ফেসবুকের জন্য, ইউটিউবের জন্য, টিকটকের জন্য, টেলিগ্রামের জন্য, আপনার ইউটিউব জন্য প্রত্যেকটা সমানে, ইনস্টাগ্রামের জন্য প্রত্যেকটা কমন প্ল্যাটফর্মের জন্য আলাদা আলাদা কমিটি করে দেন নাই কেন? ছোট যে কমিটিগুলা ওই প্ল্যাটফর্মে আওয়ামী লীগের এবং এই পজিটিভ রেলিভেন্ট কাজগুলাকে প্রচার করবে, টেক কেয়ার করবে, সেগুলাকে বুস্ট আপ করবে, সেই সুনির্দিষ্ট ভাবে দায়িত্ব কাউকে দিয়েছেন কেন কিনা আমার জানার মতো কেউ নাই। আপনার যদি বলা হয় যে ইনস্টাগ্রামে তরুণদের মধ্যে খুব পপুলারিটি ইনস্টাগ্রাম, হ্যাঁ, জেনজির মধ্যে, তো ইনস্টাগ্রামে আওয়ামী লীগের অবস্থান কি? এটা কে দেখছে? হু ইজ দ্য অথরাইজড পার্সন যে আসলে বা যে কোন কোন কমিটি কোন আছে তারা এটাকে টেক কেয়ার করছে? আপনি পাবেন না। আপনি যদি বলেন যে আওয়ামী লীগের 2 লাখ সদস্যের একটা মানে কোর গ্রুপ আছে কিনা, যে গ্রুপ থেকে একযোগে সবাই আপনার কাজ করবে, ধরেন জয় ভাই একটা ভালো পোস্ট করেছে, সেখানে ধরেন বট বাহিনী এসে বা বিএনপি জামাত একসঙ্গে এসে হাজার হাজার হাহা রিয়েক্ট দিচ্ছে, সেটাকে কাউন্টার দিয়ে তার ডাবল লাভ রিয়েক্ট দেওয়ার জন্য একটা কোর বডি আছে কিনা, যে বডি সরাসরি মানে এখানে মানে রেসপন্স করবে, কুইক রেসপন্স টিম আছে কিনা? তাহলে কেন নাই? আমাদের মানে দুর্বলতা গুলা, মানে লুফলস গুলো আপনি দেখেন কোথা কোন জায়গায় আছে, সেগুলোকে আপনি ঠিক করার দায়িত্ব নেন। এটার জন্য কি কোনো কেন্দ্রীয় আওয়ামী লীগ এখন পর্যন্ত কোনো মিটিং করেছে যে আমরা অনলাইনে কিভাবে আমরা আরো কাজ বাড়াতে পারি, কোন কোন সুপারিশ আছে, এই সুপারিশগুলো বাস্তবায়নের জন্য কি করতে হবে, এরকম কোন প্ল্যান কি আওয়ামী লীগ করেছে এই বিগত 21 মাসে? আমার জানা নাই, আপনার আছে কিনা আমি জানি না। তো এই উদ্যোগ যদি না নেন, যদি না নেওয়া হয়, কোনো কাজ কিন্তু রাসেল ভাই এমনি এমনি হয়ে যায় না।
ঘটনা কখনো ঘটে যায় না, ঘটনা ঘটাইতে হয়, কাজটা হওয়াইতে হয়, বাইন্ডিং ফোর্স থাকতে হয়, প্রেশার গ্রুপ থাকতে হয়, পরিকল্পনা থাকতে হয়, যেটা বললো পরিকল্পনা কৌশল থাকতে হয়। তো সেই কাজগুলো হচ্ছে না। যে যার আল্লাহর হস্তে তার মতো করে বিচ্ছিন্ন ভাবে কাজ করছে। তো আপনি অবশ্যই অর্গানাইজ করতে হবে, এর কোনো বিকল্প নাই। অনলাইনে আরো অনেক আমার আইডিয়া আছে বা প্ল্যান আছে, যেগুলো যদি দল নেই, এখন দল আমি ধরেন আমি আমি নিজে থেকে স্বপ্রণোদিত হয়ে আমাদের সিনিয়র অনেককে দেখা করে বারংবার বলেছি, তারা কিন্তু আগ্রহ দেখায় নাই। আমি তাদের মধ্যে আগ্রহ দেখি নাই যে আসলে এই কাজটা করতে হয়। তাদের তো বয়স হয়েছে, তারা একটা পর্যায়ে এসে 70-80 বছর বয়সে তারা বুঝবেও না ক্ষেত্রে যে এই জন্য তরুণ একটা দরকার এক জায়গা থেকে। অন্তত আপনি তরুণ একজনকে এই সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পাদক করেন, সে আসলে বুঝবে, ধারণ করতে পারবে, সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ আছেন। আমি শুধু এটুকুই বলছি যে এখানে আপনাকে বাস্তবতা নির্ভর কাজগুলো করতে হবে। না, আমি অন্তত ব্যক্তিগতভাবে প্রত্যাশা করেছিলাম সামাজিক মাধ্যমের যে একটা কত মানে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে রাজনীতিতে বলি কিংবা গণমানুষের মধ্যে একটা ন্যারেটিভ দাঁড় করানোর ক্ষেত্রে, এটা অন্তত 5 তারিখের পরে বাংলাদেশ আওয়ামী লীগ যতটা উপলব্ধি করা উচিত ছিল সেটা আমার মনে হয় যে তারা না এটা আমি দেখি নাই ভাই, এটা আওয়ামী লীগের পেজে যাচ্ছে। আমি ক্লিয়ারলি বলি, এটা আমি অ্যাজ এ কর্মী হিসেবে আমার চোখে পড়ে নাই যেমন কিছু। আজকে আওয়ামী লীগের পেজের আপনার কত 4.3 মিলিয়ন প্লাস সামথিং। আপনি বিএনপিটা দেখেছেন? বিএনপি কি আওয়ামী লীগের চেয়ে জনপ্রিয় দল? এটা কি কেউ বিশ্বাস করবে বা এটা বাস্তবতা ভিত্তি আছে? তাহলে তারা অনলাইনে আগে গেল কেন? তারা এটা নিয়ে কাজ করেছে। তারেক রহমান আপনার, আমরা মানে হাসিটা করতে পারি, তারেক রহমান আপনার তার বিশ্বের 10 জনের অনলাইন কন্টেন্ট ক্রিয়েটরের একজন হয়ে গেছে। তার আপনার মানে রিচ কত, মানে তার পেজের ফলোয়ার কত আমি জানি না ঠিক। আমি সংখ্যাটা অনেক বেশি, এটা আপনার মানে কম্পেয়ার করেন অবশ্যই বেশি। মানুষ তো এগুলো কম্পেয়ার করে, তরুণ প্রজন্ম কম্পেয়ার করে যেভাবে তারা কিন্তু এগুলো দেখে। এইটা তো আমাদের নেতৃবৃন্দকে বুঝতে হবে, অনুধাবন করতে হবে, তরুণদের সাথে মিথস্ক্রিয়া করা। আর বর্তমান বাস্তবতা যেহেতু বাংলাদেশের কোনো মিডিয়া আমাদের সংবাদ, আমাদের ইতিবাচক সংবাদ প্রচার করছে না। হ্যাঁ, মিডিয়া এক ধরনের কুকরা হয়ে গেছে, মানে কক্ষিগত করে রাখা হয়েছে, তাদেরকেও মানে গলা চাপে ধরা হয়েছে, চাইলেও তারা পারছে না। সুতরাং আমাদের কথাগুলা প্রচার করার একমাত্র মাধ্যম হচ্ছে সোশ্যাল মিডিয়া। তাহলে সেই সোশ্যাল মিডিয়াকে আমরা মানে যেটুকু গুরুত্ব দেওয়া দরকার তার 10% গুরুত্ব দিচ্ছি না, এখন পর্যন্ত দিচ্ছি না, এবং এটাই বাস্তবতা। এই জায়গাটা অ্যাড্রেস করতে হবে। আর জি, লাইফটা একেবারে শেষ পর্যায়ে আমি আপনাকে একটু থামাতে বাধ্য হচ্ছি, এবং আমি 30 সেকেন্ড একটা বিষয় বলে শেষ করে দিব। এটা হচ্ছে আজকে দেখেন যে এইখান থেকে যে লাইভ গুলা হচ্ছে, অনেক লাইভ আছে 100 নিচে লাইক মানে ভিউ হচ্ছে। তাহলে আওয়ামী লীগের একটা পেজে একটা লাইভ হলে যদি 100 ভিউ হয়, এটা হচ্ছে যে এখানে আপনার গতানুগতিক আলোচনাগুলো হচ্ছে দলের মানে দলের যে কোনো বললাম যে বঙ্গবন্ধুর কথা বলেছে, আত্মসমালোচনা, আত্মোপলব্ধি বা এমন কিছু, যেখানে কর্মীরা, আওয়ামী লীগের যারা কর্মী আছে, লাখ লাখ কোটি কোটি নেতা কর্মী সমর্থক আছে, তারা কিন্তু আগ্রহ নিয়ে দেখছে না। কেন দেখছে না? তারা মনে করছে, প্রিটেন্ড করে নিচ্ছে যে এটা তো মানে মুখস্থ জানা কথাগুলোই বলবে, এটা নতুন কি পাবো আমি এখান থেকে, কি শুনবো, কি আমি জানবো, কি নতুন কিছু। এই জায়গাটায় একটা বড় ব্যর্থতা, এই জায়গাটা আমাদের অ্যাড্রেস করতে হবে। অবশ্যই এই প্ল্যাটফর্ম থেকেই ইতিবাচক এবং গঠনমূলক সমালোচনা অথবা এমন কিছু যেটা আসলে আমাদের জন্য সুসংগঠিত হতে কাজে লাগবে, সেই কথাগুলো এখানে বলতে হবে, আসতে হবে, পারস্পরিক আলোচনা করতে হবে, যেখান থেকে নতুন কিছু বেরোয় আসবে, এবং সেগুলোকে অ্যাড্রেস করতে হবে, নীতি নির্ধারণকে এগুলাকে গ্রহণ করতে হবে। তাহলে কিন্তু আপনার আগ্রহ নিয়ে মানুষ দেখবে বা এটার একটা মানে ইতিবাচক আপনি রেজাল্ট পাবেন। আদারওয়াইজ বছরের পর বছর ধরে আপনি গতানুগতিক কথা বলেই গেলেন এবং কেউ শুনলো কি শুনলো না, এগুলো এখন রেজাল্ট নাই, ইম্প্যাক্ট নাই। ইম্প্যাক্ট ছাড়া কাজ আপনি ভালো করবেন। এই জায়গাটা আপনার সঙ্গে একমত। আরেকটা বিষয় আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে মানে আত্মপক্ষ সমর্থন না। আপনি যেটা বলেছেন যে আমাদের একদম শুরুর দিকে আমরা যখন লাইভগুলো করতাম সেগুলো যে রিচ ছিল, ডেফিনেটলি সেই রিচের জায়গা আমরা এখন 50%-এও নেই, এতটাই ডাউন হয়েছে রিচ। কিন্তু সেটা হচ্ছে তো রানিং টাইমে যে ভিউটা দেখা যাচ্ছে সেটা হয়তো একটা খুবই ছোট অ্যামাউন্ট, হয়তো আবার পরবর্তী দেখা যায় সময়ের সাথে সাথে এটার রিচ বাড়তে থাকে। আমাদের মানে বাংলাদেশ আওয়ামী লীগের ভাই যেটুকু বারুক আমি এগুলো অবজার্ভ করি। তো আমি আমার অবজার্ভ থেকে বললাম, এক্সপেকটেশনের জায়গায় নাই, এক্সপেকটেশনের জায়গা অবশ্যই আমরা নাই। যে কোনো প্রশ্ন করেছিলাম যে আমরা আসলে কি করলে আরো এটাকে অ্যাক্টিভ করতে পারি, কারণ এটা আমার নিজেকে কি বলা যায়, নিজেকে সংস্কার করার জন্য এটা আমার জানা জরুরি। যে সেই জায়গা থেকে আমি একেবারে
এক লাইনে বলে দেই, সাংগঠনিক সক্রিয়তা, হ্যাঁ রাসেল ভাই, সাংগঠনিক সক্রিয়তা, অনলাইন অ্যাক্টিভিজম বুস্ট করা, পরিপূর্ণ লিগ্যাল সাপোর্ট এনশিওর করা, এবং মিনিমাম লেভেলের একটা ফান্ড সাপোর্ট দেয়া। ফান্ড, লিগ্যাল, অনলাইন অ্যাক্টিভিজম এবং সাংগঠনিক সক্রিয়তা, এই 4টা বিষয়কে গুরুত্ব দিয়ে যদি প্রত্যেকটার জন্য মিনিমাম লেভেলের একটা কাজ করা হয়, যেটা আইডিয়াগুলো আমার কাছে আছে, আমি চাই দল সেই আইডিয়াগুলো নিলে সারা দেশে মানুষ উপকৃত হবে। কারণ আমি একটা ছোট্ট একটা গ্রুপ চালাই, আপনি জানেন সেই গ্রুপ থেকে হাজার হাজার নেতা কর্মী ইতিমধ্যে সহায়তা পাচ্ছে। সর্বশেষ লাস্টে যে ধান কাটতে গিয়ে যে ফুয়াদ হাসান নামে ছেলেটা আপনার হলো, হামলা শিকার হলো, মারাত্মকভাবে কোপানো হলো, তাকে কিন্তু আমার ছোট গ্রুপ থেকে কিন্তু প্রায় 30,000 টাকা প্লাস, মানে 32 বা 33,000 টাকা দেওয়া হয়েছে। এরকম অনেকেই মানে আছে কন্টিনিউসলি হেল্পটা পাচ্ছে। সুতরাং এই কাজটা যদি আজকে দল থেকে করা হইতো, দলীয় ভাবে একটা উদ্যোগ নেওয়া হইতো, এটা নেওয়া খুব সহজ, খুব ট্রান্সপারেন্ট হইতে আমার যে ফর্মুলা সেটাই দলীয় ভাবে নেওয়া সম্ভব। কিন্তু আমার সঙ্গে কিন্তু কেউ যোগাযোগ করে না এখন পর্যন্ত, যে তুমি যে কাজটা করছো এটা দলীয় উদ্যোগে কিভাবে করা যায়, এটা করলে কি হবে, কমপক্ষে প্রতি মাসে 10,000 নেতা কর্মী মিনিমাম এই সাপোর্টটা পাবে ট্রান্সপারেন্ট ওয়েতে। কিন্তু এই উদ্যোগটা দল কেন নিচ্ছে না? আমাদের গঠনতন্ত্রে আছে ফান্ড সাপোর্টের কথা, ফান্ডের কথা, তাহলে গঠনতন্ত্র আমরা মানছি না কেন? এই প্রশ্নটা আমাদের করতে হবে। আমি না আজকে না করে দলীয় পর্যায়ে প্রত্যাশা করি যে মাঠ পর্যায়টা করবে, কিন্তু করবে। আইডিয়া গুলো এবং হচ্ছে আপনার অভিজ্ঞতা, এই দুইটা জায়গার সঙ্গেই দল সমন্বয় করবে। এবং আপনার জায়গা থেকে আপনি যে অনলাইন বেজ একটা প্ল্যাটফর্মের কথা বললেন বা একটা সংঘবদ্ধ একটা অ্যাক্টিভিজমের কথা বললেন, এইটার জায়গা থেকে আমি ব্যক্তিগতভাবে আপনাকে অনুরোধ করবো যে আপনি নিশ্চয়ই এরকম কোনো উদ্যোগ নেবেন যে আমাদেরকে অনলাইন অ্যাক্টিভিজমে আরো বেশি সাহায্য করবে। এবং আসলে আজকে আমাদের বেশ সময় যাচ্ছে, আমি একটু লাস্ট কথা শেষ করি। আমার খুব মানে একটু ইমোশনাল চিন্তা করছি যে আমার প্রচন্ড আগ্রহ আছে, সদিচ্ছা আছে, কারণ আমি জানি আমাকে স্বাভাবিক জীবনে ফিরতে হইলে দলকে স্বাভাবিক জীবনে ফিরতে হবে। আমি একা পারবো না, মানে আমরা এই পরিস্থিতিতে আছি। সুতরাং দল ফিরতে হইলে যে কাজগুলো করলে দল ফিরবে, ঘুরে দাঁড়াবে, নেতা কর্মীর মনোবল বাড়বে, সেই কাজগুলো করার জন্য আমি 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা কাজ করতে প্রস্তুত। আমার যে মানে আইডিয়া গুলো আছে সেগুলোকে নিয়ে বারংবার আমি সিনিয়র নেতৃবৃন্দ বিভিন্ন পর্যায়ে আমি তাদের কাছে গিয়েছি, রিচ করেছি, বলেছি, টেক্সট করেছি, হোয়াটসঅ্যাপে দিয়েছি, কিন্তু আমি আসলে প্রত্যাশিত সাড়া পাইনি ভাই। এটা আমার খুবই হতাশার একটা জায়গা। আপনি এই যে আপনার লিগাল নিয়ে বললাম যে আমি এমন একটা মানে ফর্মুলা নিয়েছিলাম যেটা খুব সিম্পলি ভাবে একটা ওয়েতে একটা হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে বাংলাদেশের সকল পর্যায়ে নেতাকর্মী যারা লিগাল সাপোর্ট দরকার তাদেরকে সেটা প্রোভাইড করা সম্ভব। সেই আইডিয়াটা নিয়ে আমি কেন্দ্রীয় আওয়ামী লীগের আইন সম্পাদকের কাছে গিয়েছি, তাকে আমি বলেছি যে ভাই এই আইডিয়াটা করি, তিনি আগ্রহ দেখান নাই। আমি ভেরি আনফর্চুনেট যে তার সঙ্গে আরো অনেকে ছিল, তারা আগ্রহ দেখায় নাই। মানে এই আগ্রহ না দেখানো, তারা মনে করছে কি কাজ কিন্তু হচ্ছে, কিন্তু যেটুকু দরকার ব্যক্তিগত পর্যায়ের কাজ আর দলীয় কাজ তো এক না। নেতাকর্মীরা প্রত্যাশা করে এই দুর্দিনে দুঃসময়ে দল আমার জন্য কি করলো, দল আমার জন্য এমন কোনটা করেছে, এমন কোন উদ্যোগটা নিয়েছে দলীয় ভাবে যেখানে আমি একটা ফান্ড সাপোর্ট পাবো, একটা লিগাল সাপোর্ট পাবো, আমার মিনিমাম লেভেলের দায়িত্বটা নেওয়া হবে। ওইটা কিন্তু ব্যক্তির কাছ থেকে, তার নেতা এমপি বা মন্ত্রী বা নেতা তার কাছ থেকে যদি প্রত্যাশা করে, তার চেয়ে বেশি প্রত্যাশা করে দলীয় উদ্যোগে কি করা হয়েছে। এই জায়গাটা কিন্তু আমরা এখন অ্যাড্রেস করতে পারিনি 21 মাসে। সো আমার করজোরে অনুরোধ থাকবে, আজকে এই লাইভটা দেখছেন, করজোরে অনুরোধ থাকবে যে আমার যে এই 4টা বিষয় আমার খুব ফুল প্রুফ প্ল্যান আছে এবং প্র্যাকটিক্যাল প্ল্যান আছে, ওয়েল প্রুভড, ট্রান্সপারেন্ট 100%, সেটা যেন দল নেয়, নিয়ে যেন কাজে লাগায়। এর আমার কোনো ক্রেডিট দরকার নাই, কিছু দরকার নাই, জাস্ট এই আইডিয়াটা কাজে লাগায় হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী উপকৃত হবে, দল উপকৃত হবে। জাস্ট এই আইডিয়াগুলো নেওয়া হোক, এটা আমার আজকে এই লাইভের মাধ্যমে আমার শেষ আকুতি রইল। নিশ্চয়ই আমরা আন্তরিকভাবে এটা গ্রহণ করুক, এটুকু চাওয়া আমার। আমাদের এটাই প্রত্যাশা যে ইতিবাচক ভাবনাগুলো, চিন্তাগুলোকে দল মূল্যায়ন করবে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে ফান্ড ক্রাইসিস ম্যানেজমেন্টের যে বিষয়টা যেটা আপনি করছেন, নিশ্চয়ই দল এই জায়গাটা নিয়ে নতুন করে ভাববে এবং এই জায়গাটায় আপনার মেধাটাকে ব্যবহার করবে। রুকসানা আহমেদ মেহেবী, আপনার কাছে একটু সর্বশেষ আমি 2 মিনিটের জন্য যেতে চাই। আপনার সঙ্গে যে আন্দোলন সংগ্রামে রয়েছে রাজপথে, তারা অনেকেই মন্তব্য করছেন বিভিন্ন ধরনের মানে প্রশ্ন আন্দোলন সংগ্রাম নিয়ে। আপনার দিক থেকে যদি আপনার যারা মানে কর্মী রয়েছেন, আপনার সঙ্গে কাজ করেন, কিংবা আপনার সহযোদ্ধা রয়েছেন যারা, তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতে চান মাঠের আন্দোলন সম্পর্কে। সর্বোপরি কথা ভাইয়া যে কথাটা বলছেন, এটা আমি বলতে চেয়েছিলাম যে ফেসবুকে আমাদের যত আওয়ামী লীগের যত সমর্থন, আমরা যত সমর্থক আছি, আমরা সমর্থক আছি এবং নেতা কর্মী যত আছি, আমাদের সবাইকে ফেসবুকে কাজ করতে হবে এবং আমাদেরকে মনে করতে হবে
যেহেতু আমাদের মিডিয়া আমাদের পক্ষে নাই, আমাদেরকে সবাইকে, আমাদের আওয়ামী লীগের এক একজন কর্মীকে অন্তত 1 ঘন্টা করে যদি আমরা সময় ব্যয় করি, আমরা তাহলে একটা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারি। আমাদের ফেসবুকে কাজ করতে হবে, এবং নবীন এবং প্রবীণ, যারা প্রবীণ, যারা অনেক অবমূল্যায়িত হয়েছে, অনেকে মনের কষ্টে যে যে অনেক কষ্ট নিয়ে বসে আছে, সবাইকে আমাদের এক ব্যানারে নিয়ে আসতে হবে। আমাদের নেতা হচ্ছে একজন, দেশরত্ন শেখ হাসিনা। আমাদের কিন্তু অন্য কোনো নেতা নেই। যেখানে আপা বলে দিছে যে শেখ হাসিনা আপা বলছে, তিনিই এক আমাদের নেতা, এবং যে যেখান থেকে কাজ করবে সেই নেতা। আরেকটা কথা হচ্ছে মাই ম্যান রাজনীতি। এটা হচ্ছে আমাদের একটা ক্যান্সারের মতো হয়ে গেছে, মহামারী ধারণ করছে। এই মহামারী থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমি অমুকের ম্যান, উনি তমুকের ম্যান, এটা হচ্ছে আমাদেরকে শেষ করে দিয়েছে। এটা আমাকে যতই, আমি একটু স্পষ্টভাষী মানুষ, যেটা হচ্ছে এতে কি হয়, আমি একজন ভালো কর্মী, আমি একজন ভালো সংগঠক, এতে করে কি হয়, আমাকে মূল্যায়িত করা হচ্ছে না। আপনি কার ম্যান সেটাকেই বড় করে দেখা হচ্ছে। এই রোগ থেকে আমাদেরকে বের হয়ে এসে দেখতে হবে সাংগঠনিকভাবে কে যোগ্য, এবং তৃণমূলে যারা কাজ করতেছে আপনার ত্যাগী নেতাদের অবশ্যই কমিটি করতে হবে, এবং কমিটিতে এদেরকে পদ দিতে হবে, যাতে এরা সাহস পায় এবং আরো তারা উৎসাহিত হয়। কারণ তারা তো অলরেডি রাজপথে আছে, ফেসবুকে কাজ করছে। এরকম ত্যাগী নেতাদের মূল্যায়ন করতে হবে। সর্বোপরি আরেকটা কথা, যেটা হচ্ছে বড় ব্যাপার, যখন আমাদের নেতা কর্মীরা জেলে যাচ্ছে, আমাদের একটা সাহায্য, আইনি সহায়তা, এবং অনেকের পরিবার আছে যাদের বাজার করার ক্ষমতা নাই, যাদের আহ সংসার চালানোর মতো অবস্থা নেই। এই জায়গাটা আমাদেরকে ফান্ডিং, যেটা যেটা আমাদেরকে আইনি সহায়তা করতে হবে এবং আর্থিক সহযোগিতা করতে হবে, এবং নবীন প্রবীণের সংমিশ্রণে সবাইকে নিয়ে আমাদের রাজপথে নামতে হবে। রাজপথে নামার কোনো বিকল্প নাই। আমাদের প্রত্যাশা কিছুই না, আমাদের প্রত্যাশা শুধু একটাই, দেশরত্ন শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে হবে এই বাংলার বুকে, শুধু মুখে না, এই প্ল্যাটফর্মে না। আমাদেরকে ফেসবুকে, আমাদেরকে রাজপথে আসতে হবে, এবং নেতাদের রাজপথে নামতে হবে, কারণ কর্মীরা রাজপথে নেমে গেছে। আমরা কিন্তু রাজপথকেই ঠিকানা করছি, কিন্তু কর্মীরা কিন্তু রাজপথে নেমে বিচ্ছিন্নভাবে কিছু করতে পারবে না। দেখেন আজকে সিয়াম এবং সিয়ামের বাবা আজকে রাজপথে কিন্তু নেমেছে, এটার উদাহরণ বীর চট্টলায়। আপনারা আমরা সবাই লক্ষ্য করেছি, অগণিত মানুষ নামছে, এবং তৃণমূলের মানুষরা নামতে চায়, তারা কিন্তু নামছে। আপনি গত ওই নভেম্বরে দেখেছেন আপনি, মানুষ কিন্তু নামতে চায়, কিন্তু কার নেতৃত্বে নামবে? একজন তো নেতা লাগে। আমাদের বঙ্গবন্ধু যেমন ওই ৭ই মার্চে ভাষণ দিয়ে ওই তর্জনীর মাধ্যমে সে সারা বাংলাদেশকে একত্রিত করেছিল। বাংলাদেশে তো অসংখ্য নেতাকর্মী, বাংলাদেশের তৃণমূল, অসংখ্য তৃণমূল বাংলাদেশের আওয়ামী লীগের জন্য পাগল। বাংলাদেশের আওয়ামী লীগ তো আজকে বট গাছ, এটা তো পাট গাছ না। কিন্তু এখানে শুধুমাত্র নেতাদের রাজপথে নামতে হবে এবং সমন্বিত করতে হবে, সমন্বিত করে একসাথে আমাদের রাজপথে নামতে হবে, সবাইকে মূল্যায়ন করতে হবে। এই কথাটাই আমি বলতে চাই, যার যার জায়গা থেকে আওয়াজ তুলতে হবে। ফেসবুকে পারেন, লাইভে পারেন, দেশরত্ন শেখ হাসিনার উন্নয়ন তুলে ধরেন। সর্বোপরি সবাইকে কাজ করতে হবে, এবং যার যার জায়গা থেকে ভয়েস রেজ করতে হবে, এবং সাংগঠনিকতার কোনো বিকল্প নাই। হয়তোবা জেলা আওয়ামী লীগের অনেকে সিনিয়র হয়ে গেছেন, তারা অনেক কিছু করতে পারেন না, কিন্তু তারা বুদ্ধি দিবে, আর নবীনরা আমরা আগায় আসবো। এটাই হচ্ছে আমার সবার কাছে তো অনুরোধ থাকবে, সবাই আমরা রাজপথে নামার জন্য আমরা প্রস্তুত থাকবো, এবং আমরা সাংগঠনিক গতিশীলতাকে আমরা আরো ত্বরান্বিত করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশরত্ন শেখ হাসিনাকে ফিরিয়ে আনার, তাকে মুক্তির আন্দোলনে আমরা রাজপথকে ঠিকানা করব, এবং ইনশাল্লাহ দেশরত্ন শেখ হাসিনাকে ফিরিয়ে এনেই একদমই তাই, আমরা সেটাই প্রত্যাশা করি। মেহেবী আপা, যে বঙ্গবন্ধু কন্যার উপরে যে অন্যায় হয়েছে, যে অপবাদ, মিথ্যে অপবাদ আরোপ করা হয়েছে, নিশ্চয়ই আমাদের কাছে, মানে জননেত্রী শেখ হাসিনা কেবল জননেত্রী শেখ হাসিনাই নন, তিনি আমাদের কাছে আসলে বঙ্গবন্ধুর আমানত। আমি যে কথাটা সবসময় বিশ্বাস করি এবং যেটা বলি, যে বঙ্গবন্ধুর আমানত আমাদের হাতে, অতএব এই আমানত রক্ষা করাটা প্রত্যেক মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের, এটা কি বলা যায়, যেটাকে আপনি যে কোনো ধরনের দায়িত্ব, এই বাংলাদেশের যেহেতু আমি নাগরিক, অতএব আমি বাধ্য বঙ্গবন্ধুর আমানত রক্ষা করতে, এবং সেই আমানত রক্ষার জন্য যতটা লড়াই করতে হয় আমরা নিশ্চয়ই করব।
এবং এই জায়গাটা আমরা প্রত্যেকেই একমত। আমাদের সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য গোলাম রব্বানী আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং কৃতজ্ঞতা জানাচ্ছি রুকসানা আহমেদ মেহবী আপনার প্রতিও। এবং দর্শক যারা এত সময় আমাদের সঙ্গে ছিলেন, আপনাদের প্রত্যেকের কাছে বরাবরের মতোই আমি বলি যে প্রত্যেককে আমাদের আওয়ামী লীগ হবার দরকার নেই, আওয়ামী লীগের কর্মী হবার দরকার নেই। যেই কথাটা গোলাম রাব্বানীও কিছুক্ষণ আগে বলেছিলেন যে আপনি মুক্তিযুদ্ধের পক্ষের একজন মানুষ হন, আপনি মুক্তিযুদ্ধ সেই স্বাধীনতা বিরোধী, দেশ বিরোধী যেই গোষ্ঠী তাদের বিরুদ্ধে আপনি আপনার অবস্থানটা ধরে রাখুন। এই বাংলাদেশের নাগরিক হিসেবেই বঙ্গবন্ধু, ৭১, মুক্তিযুদ্ধ এর পক্ষে দাঁড়ানো যেরকম আপনার দায়িত্ব, ঠিক তেমন ৭১-এর পরাজিত শক্তি সেই হায়নাদের বিরুদ্ধে দাঁড়ানোটা আপনার দায়িত্ব। এটার জন্য আপনাকে আওয়ামী লীগ হবার দরকার নেই, আপনি যে কোনো মতাদর্শের হতে পারেন। শুধু এই জায়গাটা আপনি আমাদের কি বলে যে মুক্তিযুদ্ধের পক্ষে থাকুন, আমরা আপনার পক্ষে আছি। সবার কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামী পর্বে দেখা হবে অন্য কোনো অতিথির সঙ্গে, অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত শুভকামনা। জয় বাংলা। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় দেশরত্ন শেখ হাসিনা। থ্যাংক ইউ। হ্যালো।